আচ্ছা, তো আসসালামু আলাইকুম, ভেরি গুড ইভিনিং। কি অবস্থা আপনাদের ভাইয়া? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলেন ভাইয়া, আমরা আমাদের যা যা পড়া হচ্ছিল আমরা ছোট থেকে শুরু করব। তো আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা চ্যাপ্টার 6 এ অনেকটুকু অংশ আগিয়েছি। তো আমাদের অনেক বাকিও আছে অনেকটুকু অংশ, তো আমরা সবগুলো অংশে এক এক করে দেখবো এবং প্র্যাকটিস করা শুরু করবো, ঠিক আছে? তো আজকে আমরা করে চেক করলাম, অনেক। তো কোশ্চেনটা অনেক ইজি ছিল ভাইয়া। চকের বিষয়টা আসলে মেইনলি হচ্ছে চক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? তো ক্যালসিয়াম কার্বনেট জানা থাকলে বাকি অংশটুকু এমন টাফ কিছু ছিল না, বাকি অংশ খুবই ইজি ছিল। আশা করি সবাই মিলিয়ে ফেলতে পেরেছেন এবং সবাই আনসারটা করেছেন, ঠিক আছে? তো চকের বিষয়টা খুবই ইজি ছিল, আশা করি সবাই মিলিয়েছেন। আর লাস্টের দিকে একটা জায়গাতে আপনারা একটু ভুল করেছেন ভাইয়া, যে আমরা হচ্ছে যে বেলুনের অঙ্কটাতে, ঠিক আছে, বেলুনের অঙ্কটাতে আপনাদের হচ্ছে সিসি তে আয়তন দেয়া ছিল, ঠিক আছে? আপনাদের বলে দেয়া ছিল অ্যাপ্রক্সিমেটলি ধরেন 200 সিসি না 100 সিসি কিছু একটা দেয়া ছিল, ঠিক আছে? তো বাচ্চারা একটা জিনিস মনে রাখবেন, সিসিটা হচ্ছে আয়তন এবং এটাকে আমরা কিভাবে কনভার্সন করব। অলওয়েজ মনে রাখবেন 1 সিসি মানে হচ্ছে 1 মিলিলিটার, ঠিক আছে? তার মানে 1000 সিসি মানে হচ্ছে আসলে কি, 1000 সিসি মানে হচ্ছে আসলে 1000 মিলিলিটার, বা যেটাকে আমরা বলে থাকি সাধারণত 1 লিটার। তো এই দুইটার রিলেশন যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য বাকি ম্যাথটা করা খুবই ইজি। তো আপনাদের আয়তন দেয়া ছিল এসটিপি তে, আপনাদের আয়তন ধরে আগাতে হবে। অনেকে দেখলাম সিসি কে আবার গ্রামে নিয়ে গিয়ে ভর দিয়ে করছেন, সেটা হবে না ভাইয়া, ঠিক আছে? সিসি কে আপনার ভলিউম 1 লিটারে আনতে হবে, মানে এই যে 200 সিসি মানে কত লিটার, তারপর আপনি লিটার এসটিপি এর ওই ক্যালকুলেশনটা করবেন, ঠিক আছে? তো এটা ভাইয়া ইজি ছিল, সবাই এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ওকে? আচ্ছা, হ্যাঁ নাফিসা বল ভাইয়া, কি বলতেছিস? গ্রাফাইটের ম্যাথটা তো ভাই খুবই ইজি ছিল। গ্রাফাইট মানে যে সিম্পলি কার্বন, ঠিক আছে? ওই যে কার্বনের, গ্রাফাইটের যত গ্রাম খরচ হয় মানে এত গ্রাম কার্বন খরচ হয়, ঠিক আছে? 175 মিলিগ্রাম দিয়েছিলাম না, ওটা জাস্ট কার্বন ধরে করতে হবে। কার্বন ধরে করলেই তো আপনার আনসার চলে আসবে। একটা কার্বন, গ্রাফাইট মানে নরমালি একটা কার্বন, এই কার্বনটা ভাইয়া, ঠিক আছে? তো খুবই ইজি ইজি ম্যাথ ছিল, আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না। এই সিম্পল সিম্পল ম্যাথ গুলো সবাই আশা করি সলভ করতে পেরেছে, ঠিক আছে? সিসিটাকে আপনারা এই কনভারসেশনের মাধ্যমে, সরি, কনভার্সনের মাধ্যমে আপনারা লিটারে নিয়ে গিয়ে ম্যাথটা করবেন। আর চক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ও আচ্ছা, আরেকটা বিষয় একটু খেয়াল রাখেন, আপনাদের কিন্তু ওখানে বলা ছিল ওই ক্যালসিয়াম কার্বনেটের কতটা পরমাণু বা অ্যাটম আছে, নাম্বার অফ অ্যাটম বের করছে শিশির, ঠিক আছে? তো আপনারা অনেকে অণুর সংখ্যা বের করে ছেড়ে দিয়েছেন, মলিকিউল নাম্বার বের করে ছেড়ে দিয়েছেন। আপনাকে পরমাণু পর্যন্ত বা আপনাদের হচ্ছে অ্যাটম পর্যন্ত কিন্তু আসতে হবে, না হলে কিন্তু নাম্বার দেওয়া হবে না, ঠিক আছে? আচ্ছা, তো চলেন ভাইয়া আমরা এখন তাহলে আলোচনা শুরু করি। আজকে আমাদের যে আলোচনাটা হবে, আমরা কিছু, ঠিক আছে, আমরা আজকে কিছু ভাইয়া টিপিক্যাল কিছু শর্টকাট আছে, সেই শর্টকাট গুলা, শর্টকাট সূত্রের প্রমাণ শিখবো। শর্টকাট যে সূত্র আছে সেই সূত্রের প্রুফ গুলো আজকে আমরা একটু দেখবো। তিনটা ফর্মুলার আমরা চিকন সিস্টেম দেখবো বা শর্টকাট প্রুফ দেখবো। তাহলে চলেন আমরা এখন শুরু করি। যে আজকে ক্লাসটা আমি শুরু করবো খুবই ইজি টপিক দিয়ে। ক্লাসের লাস্টের অংশ যাচ্ছে না মানে কি ভাই?
ভাই আপনার কথা না শোনা যাচ্ছে না পুরাটা। আমার শোনা যাচ্ছে না পুরোটা? দাঁড়াবো, আমরা একটু তাহলে নতুন টেকনিক হয়ে যাও, দেখি একদম কোনো কথা শোনা যায় কিনা একটু দেখতে ভাইয়া। এখন কি কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ক্লিয়ারলি কি শুনতে পাচ্ছেন এখন আমার কথাগুলো? দেখি কমেন্ট সেকশনে জানান। জি ভাইয়া, এখন নাকি কথা ক্লিয়ারলি ভাই শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার আছে। কথাগুলো যায় আমার সেই একই প্যারা নিতেই হবে, কিছু করার নাই। আমাকে হচ্ছে ভাই যে ইয়ে করা লাগবে, কি জানি বলে, এই যে মাইক্রো এই ফোনে কথা বলা লাগবে, এছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, হালকা কম শোনা যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনা গেলেই হবে। একটু কম শোনা যায়, একটু কম শোনা ভালো কানের জন্য, কান নষ্ট হবে না। ঠিক আছে, তো চলেন ভাই আমরা তাহলে আলোচনা করা শুরু করি। আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে আমরা আজকে কিছু শর্টকাট সূত্রের প্রুফ শিখবো। ঠিক আছে, তো চলেন আমরা এখন তাহলে বিভিন্ন শর্টকাট যে ফর্মুলা গুলো আছে সেই শর্টকাট ফর্মুলা গুলো এক এক করে প্রুফ শেখা শুরু করে দিই। ঠিক আছে, তো ভাইরা আমি তোদেরকে যে শর্টকাট সূত্রগুলো শেখাবো তিনটা সেগমেন্টে ভাগ করব। ঠিক আছে, তো চলেন আমরা এখন যে ফার্স্ট সেগমেন্টটা আছে, যে ফার্স্ট ফর্মুলা ডেরাইভেশনটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, একদম ফার্স্ট যে শর্টকাট টেকনিক সেটা নিয়ে একটু আলোচনা করি। তো ধর ভাইয়া আমি তোদেরকে এ নাম্বার যে এক্সাম্পল সেটা নিয়ে দেখবো। ধর আমি তোকে একটা কোশ্চেন করলাম, যে ধর ভাইয়া 5 গ্রাম হাইড্রোজেন সমান, এই প্রত্যেকটা শর্টকাট সূত্র হচ্ছে মোল সংখ্যা বের করার জন্য। সবাই মনে রাখবি ভাইয়া, এই প্রত্যেকটা শর্টকাট হচ্ছে মোল সংখ্যা, বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি মোল নাম্বার, এটা বের করার জন্য শর্টকাট। মোল নাম্বার বা মোল সংখ্যাকে ইংলিশে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা মোল সংখ্যা বের করা বা এই স্মল এন এর ভ্যালু বের করার জন্য কিছু ফর্মুলা ডেরাইভেশন আজকে শিখবো। ঠিক আছে, বা ফর্মুলার প্রুফ গুলো আজকে আমরা শিখবো। ঠিক আছে, তো আজকে আমাদের টার্গেট এই শর্টকাট দিয়ে আমরা কি বের করতে পারবো, আমরা মোল সংখ্যা বা মোল নাম্বার বের করতে পারবো। এই শর্টকাট গুলো ফিউচারে এমসিকিউ সলভ করতে আমাদের ব্যাপক হারে কাজে লাগবে ভাই। ঠিক আছে, তো চলেন ভাই আমরা তাহলে এখন আলোচনা শুরু করি। ঠিক আছে, একজনকে আমি একটু বেশি জোরে শুনতেছি। আচ্ছা, বেশি জোরে শোনা খুবই ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী। ঠিক আছে, মাথায় বেশি বেশি পড়া ঢুকবে, তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যাবে। এখন আসেন, তো ভাইয়া আমরা আজকে কিছু শর্টকাট সূত্রের প্রমাণ দেখবো। ফার্স্ট শর্টকাট সূত্রটা হচ্ছে ভাইয়া ভরের সাথে মোলের শর্টকাট। ঠিক আছে, ফার্স্ট যে শর্টকাটটা সেটা হচ্ছে আমাদের ভর বা ম্যাসের সাথে আমাদের মোলের শর্টকাট ফর্মুলা। যেমন ভাইয়া আমাদের যদি কেউ কখনো জিজ্ঞাসা করে 5 গ্রাম হাইড্রোজেন সমান কত মোল, এরকম টাইপের ম্যাথ গুলা আমরা এতদিন পর্যন্ত কিভাবে করেছি চলেন আমরা দেখি। প্রত্যেকটা শর্টকাট সূত্র আমরা এমসিকিউ তে অ্যাপ্লাই করব, মনের ভুলেও সিকিউ তে অ্যাপ্লাই করব না। সিকিউ তে অ্যাপ্লাই করলে সুন্দর মতো লাইফ ঝিঙ্গালালা হয়ে যাবে, আর নাম্বারও ঝিঙ্গালালা হয়ে কাটা হয়ে যাবে। ঠিক আছে, তাই মনের ভুলেও এইগুলা সিকিউ তে ইউজ করব না, এমসিকিউ তে ইউজ করব। এমসিকিউ তে আমরা ধূপধাপ ইউজ করে বেশি বেশি নাম্বার পাবো। তো চলেন ভাইয়া এই ম্যাথ গুলো আসলে আমরা সলভ কিভাবে করেছি সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই ম্যাথ সলভ করার জন্য আমরা ম্যানুয়ালি এইভাবে অঙ্কটা করতাম। আমরা বলতাম হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, বা মলিকুলার মাস অফ হাইড্রোজেন হচ্ছে কত, 2। এরপর আমরা একটা লাইন বলতাম, তার মানে 2 গ্রাম হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1 মোল হাইড্রোজেন। আমরা তো এইভাবেই করতাম, তাই না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, প্রিভিয়াস 2 ক্লাসে যা যা পড়িয়েছি আপনাদেরকে এইভাবে পড়ানো হতো যে হাইড্রোজেনের আণবিক ভর বা মলিকুলার মাস হচ্ছে 2 বা 2। তারপর আমরা বলতাম সুতরাং 2 গ্রাম হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1 মোল হাইড্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1/2 মোল হাইড্রোজেন। আর লাস্টে আমার যত গ্রাম দেয়া থাকে, এই যে 5 গ্রাম, এটা কি আমার গিভেন পরিমাণ না? দেখ এই 5 গ্রামটা আসলে কি আমার প্রদত্ত ভর বা গিভেন মাস কতটুকু, তাই না? এই 5 গ্রামটা কি ইন্ডিকেট করে, আমার প্রদত্ত ভর বা গিভেন মাস ইন্ডিকেট করে। তাহলে আমরা তখন বলতাম 5 গ্রাম হাইড্রোজেন সমান, আমরা বলতাম 5/2 মোল হাইড্রোজেন। যা পেতাম সেটাই হচ্ছে আমাদের আনসার। তো এইটাই তো আমাদের আনসার না মোল সংখ্যা, তাই না? এটাই তো আমাদের আনসারটা। তাহলে আনসার সমান আমরা এখানে পেয়ে যাচ্ছি মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু 5/2। এটাই তো আমরা আনসার পেয়ে যেতাম, তাই না ভাইয়া? তো এই জিনিসটা আমরা আজকে একটু জেনারেলাইজ ভাবে নিয়ে আসবো, বা আমরা একটু সাধারণ বানাবো, কমন বানাবো, যে এটা তো 5 গ্রাম হাইড্রোজেন হলো। 5 গ্রাম না হয়ে 1 2 3 4 5 6 7 n সংখ্যক যদি হাইড্রোজেন হতো, বা n গ্রাম হাইড্রোজেন হতো, যে কোনো একটা মানে, কিংবা হাইড্রোজেন না হয়ে যদি x গ্রাম যে কোনো কিছু হতো,
তাহলে আমার আনসারটা কিরকম হতো? আমরা আজকে কমন ভাবে জিনিসটাকে আনবো, বা আমরা এই জিনিসটাকে আজকে জেনারেলাইজ করবো, চিকন সিস্টেম বের করবো কিভাবে বানানো যায়। তো ভাইরা আমরা একটু কল্পনা করে দেখি তো, এই যে হাইড্রোজেনের আণবিক ভর 2 গ্রাম আমরা লিখতাম, এই জিনিসটা যদি হাইড্রোজেন না হয়ে র্যান্ডম যে কোনো কিছু হতো, যদু মধু কদু যে কোনো কিছু হতো, তাহলে আমরা ফার্স্ট স্টেপে কি বের করতাম? আমরা ফার্স্ট স্টেপে যদু মধু কদুর যে আণবিক ভর, সেই আণবিক ভর বা মলিকুলার মাসকে বের করতাম, তাই না? হাইড্রোজেন না হয়ে এই জিনিসটা যদি যে কোনো এবিসিডি ডি এফ জি এইচ যে কোনো কিছু হতো, তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি করতাম? তার আমরা আণবিক ভর বা মলিকুলার মাস বের করতাম। তো মলিকিউলার মাস বা আণবিক ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মলিকিউলার মাস বা আণবিক ভরকে আমরা কেমিস্ট্রিতে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। তার মানে আমরা বলছিলাম যে আমাদের এখানে যদি হাইড্রোজেন না হয়ে যদু মধু কদু যে কোনো কিছু হতো, তাহলে যদু মধু কদুর আণবিক ভর বা মলিকুলার মাস সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করতাম। তার মানে তখন আমরা বলতাম ওই যদু মধু কদু যে আছে তার আণবিক ভর বা মলিকুলার মাস জেনারেলাইজ ভাবে আমি এটাকে বলছি এম। এম এর মান যে কোনো কিছু হতে পারে, হাইড্রোজেনের জন্য 2, হিলিয়ামের জন্য 4, কার্বন ডাই অক্সাইডের জন্য 44 বা 44, যে কোনো কিছু হতে পারে। ওকে, তাহলে এটা যদি 5 গ্রাম হাইড্রোজেন না হয় র্যান্ডম যে কোনো কিছু হতো, তখন আমরা সেই র্যান্ডম জিনিসের জন্য ফার্স্ট স্টেপে বের করতাম কি? তার আণবিক ভর। তারপর আমি জিনিসটা এইভাবে বলতাম, তার মানে এম গ্রাম ওই যদু মধু কদু ইজ ইকুয়াল টু 1 মোল যদু মধু কদু, ঠিক আছে? তাহলে আমি জিনিসটাকে কি বলতাম? যে আমার এম গ্রাম, তার মানে আণবিক ভর যত, তত গ্রাম ইজ ইকুয়াল টু আসলে কি? ওই পদার্থের 1 মোল। এম গ্রাম যদি আমি ইশরাক বলতাম, তাহলে এম গ্রাম যদি ইশরাকের আণবিক ভর হতো, তাহলে এম গ্রাম ইশরাক মানে হচ্ছে 1 মোল ইশরাক, ঠিক আছে? ইশরাকের আণবিক ভর যদি এম হতো, এম গ্রাম ইশরাক মানে 1 মোল ইশরাক, ঠিক আছে? জিনিসটা এরকম হতো। তাই যদু মধু কত যাই হতো, সে আণবিক ভর গ্রাম ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 1 মোল। তারপর স্টেপে আমি বের করতাম তাহলে 1 গ্রাম সমান কত মোল। তারপর আমি বের করতাম এই যে 5 গ্রাম সমান কত মোল। আচ্ছা, 5 গ্রাম যদু মধু কদু না হয়ে ধর আমি বললাম র্যান্ডম যে কোনো নাম্বার, ধর আমি বলে দিলাম ডাব্লিউ গ্রাম যদু মধু কদু সমান কত মোল। হাইড্রোজেন কথাটা না বলে যদু মধু কদু র্যান্ডম যে কোনো কিছু আছে, আর ওই 5 গ্রাম না বললে আমি র্যান্ডম যে কোনো নাম্বার বললাম, ধর ডাব্লিউ গ্রাম বললাম, যে ডাব্লিউ গ্রাম যদু মধু কদু সমান কত মোল, ঠিক আছে? তাহলে যদি ডাব্লিউ গ্রাম বলতাম, তাহলে ডাব্লিউ গ্রাম সমান জিনিসটা কি হতো? এটা তো 1/m হতো। আর ডাব্লিউ গ্রাম সমান আমি পেয়ে যেতাম কি ভাই বলতো? W/M মোল। তাহলে এই ডাব্লিউ গ্রাম যদু মধু কদু ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি W/M মোল। এখানে এম এর পরিচয়টা কি? এম এর পরিচয়টা হচ্ছে ওই পদার্থের আণবিক ভর বা ওই পদার্থের মলিকিউলার মাস। আর এই ডাব্লিউর পরিচয়টা কি? ডাব্লিউর পরিচয়টা হচ্ছে ওই পদার্থের প্রদত্ত ভর বা যেটাকে আমরা বলবো গিভেন মাস। এটা হচ্ছে প্রদত্ত ভর বা এটা হচ্ছে গিভেন মাস, আর এটা হচ্ছে আমাদের মলিকিউলার মাস। ভাইয়া এই W/M কি নির্দেশ করে? এটাই কি মোল সংখ্যা নির্দেশ করে না? তার মানে এখান থেকে আমি এই 5/2 না বলে, দেখ ম্যানুয়ালি যখন করেছিলাম আনসার এসেছিল 5/2, তাহলে আমি শর্টকাট একটা জিনিস পেয়ে যাচ্ছি না, যে মোল সংখ্যা র্যান্ডম যে কোনো কিছুর জন্য জেনারেলাইজ ভাবে মোল সংখ্যা বা মোল নাম্বার n ইজ ইকুয়াল টু W/M, এই একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, যেখানে W হচ্ছে ওই পদার্থের প্রদত্ত ভর বা গিভেন মাস, আর m হচ্ছে ওই পদার্থের আণবিক ভর বা মলিকিউলার মাস। তার মানে এখন থেকে শর্টকাট শিখে গেলাম কোন একটা পদার্থের কতটুকু পরিমাণ, সেই পরিমাণের গ্রাম যদি দেয়া থাকে, ওই পরিমাণটা অ্যামাউন্ট ভর বা মাস যদি দেয়া থাকে, তাহলে মোল সংখ্যা বের করার শর্টকাট মেথড হচ্ছে W/M। অনেকেই আমরা ঢাকায় এটা মুখস্থ করি, আর আজকে আমরা এটা লিখে দিলাম, আসলে কিভাবে এসেছে W/M, মানে ওই পদার্থের প্রদত্ত ভর বা গিভেন মাস ডিভাইডেড বাই তার আণবিক ভর বা মলিকিউলার মাস, সেটা আমাকে কিন্তু ওই পদার্থের মোল সংখ্যা। কথাটা কি সত্যি? শর্টকাটে বের করে দিলাম। হ্যাঁ, এই কোশ্চেনটা আপনি শর্টকাটে দিল, তাহলে আগে যদি বললাম যে 5 গ্রাম হাইড্রোজেন সমান কত মোল, শর্টকাটে বের করো অবশ্যই জন্য। তাহলে আমাদের মোল সংখ্যা বের করতে বলতে সূত্রের নাম বসিয়ে দিই।
mass কত আমরা জানি 2 বসায় দাও এখানে জানি আর কতটুকু ভর given mass কত প্রদত্ত ভর কত 5 বসিয়ে দাও w জায়গায় 5 তাহলে a is equal to 5 by 2 যেটা ম্যানুয়ালি আনসারের সাথে মিলে যায় তার মানে এই প্রসেসে আমরা এই সূত্র n is equal to w by m তাহলে আমরা ফার্স্ট সূত্র পেয়ে গেলাম হ্যাঁ আজকে আমাদের আজকের ফার্স্ট সূত্র পেয়ে গেলাম n is equal to w divided by capital M যেখানে w হচ্ছে আমাদের প্রদত্ত ভর বা যেটাকে আমরা বলি given mass আর m এর পরিচয় হচ্ছে ভাইয়া আণবিক ভর বা যেটাকে আমরা বলি মলিকিউলার mass আণবিক ভর বা যেটাকে আমরা বলি মলিকিউলার mass এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট সূত্রের নিনজা টেকনিক ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট টেকনিক যার মাধ্যমে আমরা এটা বের করব ওকে আচ্ছা তো বাবুরা এতটুকু পর্যন্ত ঠিক আছে তাহলে চলেন আমরা এখন দেখি ভাইয়া সূত্রের প্রমাণ কখনোই কোনো পরীক্ষাতে আসে না কিন্তু জানলে এটা আমাদের ফিউচারে অনেক হেল্প হবে কজ ফিউচারে আমি অনেক ইফ প্রমাণ থেকে অনেক রিলেশনের দিকে চলে যাব ধুপধাপ তখন মাথায় আসবে না ভাই কোত্থেকে কই গেলেন আমি এই রিলেশনগুলো এস্টাবলিশ করে আজকে অস্থির কিছু ম্যাথস দেখাবো যেগুলো তুই অবজেক্টিভে আসলে এক লাইনের মধ্যে সলভ করে ফেলতে পারবি ঠিক আছে তো চলেন আমি একটু দেখি ভাইয়া যে কি কোন সিস্টেমে বের করা যায় ঠিক আছে তো এই হচ্ছে বিষয়বস্তু তো এখন আমরা একটু সামনে আগাই গেল এক নাম্বার শর্টকাট শিখে ফেললাম আমরা এক নাম্বার শর্টকাটটা হচ্ছে এরকম যে ভর আর মোলের মধ্যে রিলেশনটা কি n is equal to w divided by capital M শেষ এটা হচ্ছে এক নাম্বার বি নাম্বার লাগবে এখন আমরা বি নাম্বার হ্যাঁ স্টার্ট বল ভাইয়া আপনার কথা না আটকা আসছে শোনা যাচ্ছে না পুরাপুরি আর বাকিদেরও কি সেম অবস্থা বাবু মানে আপনি যে কথাটা বলতেছেন ওটা মানে শুনতেই পাচ্ছি না মানে পরে আসতেছে কথাগুলো পরে যাচ্ছে আচ্ছা চ্যাট সেকশনে কয়েকজন বলতেছে না ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে না ভাই আগে প্রবলেম ছিল এখন ঠিক হইছে একজন বলছে ভাই রিকানেক্ট করে ঠিক হইছে আচ্ছা একজনের নাকি রিকানেক্ট করার পর ঠিক হয়ে গেছে ইস্টাক তুই একটু রিকানেক্ট করে দেখবি কি হয় ঠিক আছে একবার রিকানেক্ট করে দেখ হ্যাঁ ওকে আচ্ছা তো আমরা এখন তাহলে খেয়াল করে দেখি মোবাইল কাছে থাক দূরে থাক আমি একটু জোরে জোরে কথা বলি তাহলে ঠিক হবে অসুবিধা নাই ওকে ওকে তো চলেন আমরা এখন তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করি যে আমরা এখন যেটা বলছিলাম দেখেন এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব ভাইয়া মাঝে মাঝে একটু ভয়েস জোরে হয়ে যেতে পারে কানটা নষ্ট হলে আমি জানি না কর্তৃপক্ষ দায়ী থাকবে না ঠিক আছে আচ্ছা তো চলেন আমরা এখন তাহলে পরের অংশটা খেয়াল করি আমরা এখন ভাইয়া পরমাণু বা অণু সংখ্যা মানে সহজ কথা বলতে গেলে অ্যাভোগাড্রো সংখ্যার সাথে ধর ভাইয়া অ্যাভোগাড্রো যে সংখ্যাটা আছে সেই অ্যাভোগাড্রো সংখ্যার সাথে মোল নাম্বারের রিলেশন এস্টাবলিশ করব ঠিক আছে আমাদের যে অ্যাভোগাড্রো নাম্বার সেই অ্যাভোগাড্রো নাম্বারের সাথে আমরা এখন ভাইয়া মোলের যে রিলেশন সেই রিলেশনটা এস্টাবলিশ করব ওকে তো বাবুরা চলো শুরু করি অ্যাভোগাড্রো নাম্বারের সাথে মোলের রিলেশন এস্টাবলিশ করা আসেন ধর ভাইয়া তোকে আমি একটা কোশ্চেন দিলাম যে 10টি কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু কত মোল ওকে 10টি কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু কত মোল এটা ধর তোর একটা কোশ্চেন তো এই কোশ্চেনটা সলভ করে কিভাবে করতিস ম্যানুয়ালি চলো আমরা দেখি যে যদি আমাদের এই কোশ্চেনটা ম্যানুয়ালি আসতো তাহলে আমরা কত কষ্ট করে আঁকবো ওকে শুধু ছকটা আঁকছিলেন কেন ছকটা আঁকছিলাম আসলে ভাবছিলাম যে প্রত্যেকটা ছকে একটা একটা করে জিনিস লেখাবো তা এখন থেকে আমার একটা করতে গেলে 3 ছক লাগতেছে জায়গা অনেক বেশি লাগতেছে তাই ছক বাদ ওকে আচ্ছা তো চলেন আমরা এখন তাহলে দেখি ওকে তো ইশরাক বাবু আবার জয়েন করছে আশা করি এখন শুনতে পাচ্ছিস ক্লিয়ারলি অসুবিধা নাই চলেন আমরা এখন তাহলে দেখি হ্যাঁ ওকে তো আমরা এখন অ্যাভোগাড্রো সংখ্যার সাথে আমরা মোল সংখ্যার রিলেশন এস্টাবলিশ করব ইশরাক কি শুনতে পাস ভাই এবার ক্লিয়ার আছে কিন্তু আর আগে কিছু পড়াইছেন আমি বেরিয়ে গেছিলাম যে না কিছু পড়াই নাই তোর আসার অপেক্ষা করতেছিলাম এখন চল করি ওকে থ্যাংক ইউ তো চলেন আমরা এখন তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করি ভাই কোশ্চেন আসলো ধর এবার আমরা এই রিলেশনটা এস্টাবলিশ করব আর কোশ্চেন হচ্ছে 10টা কার্বন ডাই অক্সাইড সমান কত মোল তো এই ম্যাথটা আমরা কেমনে করতাম মনে আছে আমরা বলতাম আচ্ছা কার্বন ডাই অক্সাইডের যাই হোক না কেন ঠিক আছে কার্বন ডাই অক্সাইডের যাই হোক না কেন 6.023
ইনটু 10 টু দি পাওয়ার 23 এতটা কার্বন ডাই অক্সাইড মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড। প্রথম লাইন আমরা লিখতাম, তারপর লিখতাম সুতরাং একটা কার্বন ডাই অক্সাইড মানে 1 ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 মোল কার্বন ডাই অক্সাইড। আর লাস্ট লাইনে আমরা লিখতাম সুতরাং 10টি কার্বন ডাই অক্সাইড মানে 10 ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 মোল কার্বন ডাই অক্সাইড। তো এইটাই তো কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা রিপ্রেজেন্ট করছে, তাই না? তার মানে তো আমরা বলতেই পারি কারণ এই কোশ্চেনের আনসার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, যা আসবে সেটা আনসার। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেসে করে আনসার আসলো। এখন বাবুরা চল জেনারেলাইজ করি। সে আমার একই অবস্থা, ধর আমি বললাম 10টা নীতি সমান কত মোল নীতি, ঠিক আছে? ধর এটা বললাম যে 10টা নীতি সমান কত মোল নীতি। তো আমরা এই কোশ্চেনটা কিভাবে সলভ করব? চল আমরা এখন দেখি যে 10টা নীতি সমান কত মোল নীতি। তো এটা কেমনে সলভ করব? সলভটা আমার সেই সেম নিয়মেই হবে ভাইয়া। আমরা সলভটা শুরু করব এরকম ভাবে, এখানে নীতি হোক, নাফিজা হোক, যদুমধু হোক, যাই হোক না কেন, তাতে আমার শুরু করার স্টাইলে কোনো ডিফারেন্স আসবে না, শুরু এভাবেই করব। সো তখন আমি বলবো 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 মানে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক নীতি সমান 1 মোল নীতি আমরা বলবো। তারপর বলবো সুতরাং একটা সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই এত মোল, ঠিক আছে? তারপর ধর আমার এখানে দেয়া আছে 10টা, আমি বললাম না আমি 10টা আমার ভালো লাগতেছে না, আমি যে কোনো নাম্বার নিতে চাই, আমার স্বাধীনতা দাও তোমরা, আমরা সবাই স্বাধীন হতে চাই। সো আমাকে নাম্বার ডিপেন্ডেন্সি থেকে বের করে ইন্ডিপেন্ডেন্ট যে কোনো নাম্বার আমরা নিতে পারি। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 20 লক্ষ 20 30 সবকিছু আমরা নিতে পারি। তো ধর আমরা বললাম n টি নীতি সমান কত মোল নীতি, n সংখ্যক নীতি, ঠিক আছে? n সংখ্যক নীতি সমান কত মোল নীতি, n এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। ওকে, আমি জানি না কয়টা হবে, ঠিক আছে? তো বাবুরা এখন তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, জিনিসটা হচ্ছে এরকম, আমরা শুরু করবো এরকম n সংখ্যক হোক আর m সংখ্যক হোক আর x সংখ্যক হোক, ডাজন্ট চেঞ্জ এনিথিং, ঠিক আছে? শুরু হবে এরকম যে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টা এতটা সমান 1 মোল, একটা সমান 1 ডিভাইডেড বাই এত মোল। আর লাস্ট লাইনটাতে এসে সুতরাং n টা নীতি সমান আমি পাবো n ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 এত মোল, ঠিক আছে? তার মানে আমরা যদি জেনারেলাইজ করে ফেলি, একটা মজার জিনিস খেয়াল করে দেখেন ভাইয়া, যখন অ্যাভোগাড্রো নাম্বার নিয়ে আমরা ডিল করছি, অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে আমরা কাজ করছি, পদার্থ কোনটা, সাবস্টেন্স কোনটা, তার কোনো ইম্প্যাক্ট এখানে নাই। পদার্থ যাই হোক না কেন তার কোনো ইম্প্যাক্ট এখানে আছে? আগের বার যেমন ভর চেঞ্জ হয়ে যাচ্ছিল, আণবিক ভরগুলা, তাই ভরের ইম্প্যাক্ট ছিল, পদার্থের ইম্প্যাক্ট ছিল। কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার নিয়ে যখন আমরা মোলের সাথে রিলেশন এস্টাবলিশ করব, সেখানে পদার্থ কোনটা তাতে কিচ্ছু যায় আসে না, পদার্থ আমার সূত্রের মধ্যে কোথাও আসবে না। আমার মেইন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কতটা, কতগুলা মৌল বা কতটা পদার্থ, কতগুলা পরমাণু বা অ্যাটম, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে চিকন সূত্রটা পেয়ে যাই, এই যে এটাই কি আমার মোল নাম্বার ইন্ডিকেট করছে না, n ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে সংক্ষেপে আমরা বলতে পারি যে কোনো n সংখ্যক পদার্থ যদি থাকে তাহলে তার মোল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে মোল নাম্বার n ইজ ইকুয়াল টু, মোল নাম্বারকে স্মল n দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? আর এই n টা হচ্ছে ক্যাপিটাল N। মোল নাম্বার স্মল n ইজ ইকুয়াল টু ক্যাপিটাল N ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা হচ্ছে আমাদের চিকন সিস্টেম বা এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। যদি অ্যাভোগাড্রোর সংখ্যা বা যে কোনো সংখ্যা থেকে বা যে কোনো নাম্বার থেকে আমাকে মোল নাম্বার বের করতে বলে, তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা যে মোল নাম্বার ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এখানে তুমি শর্টকাট আনসার বসায় দাও। যেমন এই কোশ্চেনটা, আগের বারের কোশ্চেনটার কথা চিন্তা কর, আগে আনসার কত আসছিল? 10 ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 না? তো সেম কোশ্চেন যদি আমরা আবার জিজ্ঞেস করি, ধর আমি বললাম 10টা কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল, জীবনে আনসার করতে হবে। তো আমি শর্টকাট দিয়ে বসাবো a ইজ ইকুয়াল টু, আমরা জানি n ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, যেখানে n এর মান এখন 10, তাই বসাই দাও 10 ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এই সূত্রটা ভাইয়া আমি ইউনিভার্সাল যে কোনো জায়গায় শর্টকাট ইউজ করব, এমসিকিউ তে ফুল মার্কস পাওয়া আমার জন্য ইজি হবে।
এত কাঠখড় পুড়িয়ে করার কোনো দরকার নাই, চিকনে আমরা করে ফেলবো, বাট সিকিউতে আমরা ইউজ করব না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবি ভাইয়া। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন, যে মূল নাম্বার n ইজ ইকুয়াল টু কত, n ডিভাইডেড বাই এত। আমার আনসার শেষ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাজটা, যে n ডিভাইডেড বাই আমার যতগুলো পদার্থ দেয়া থাকবে, যত সংখ্যক দেয়া থাকবে, সেই নাম্বারকে আমরা যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করি, আমরা পেয়ে যাব তার কত মোল আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই সূত্রটাকে না একটু মডিফাই করা হয়। কিরকম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখ। ওই নাফিজা কি উল্টাপাল্টা বলতেছিস, এই ওটা কেন হবে ডিভাইডেড বাই এত, ওটা মাল্টিপ্লাই কেন হবে, কি বলতেছিস, পাগল হয়ে গেছিস? ঠিক আছে, আচ্ছা সবাই এই জিনিসটা খেয়াল করিস। নাফিজা মাথা নষ্ট হয়ে গেছে, নাফিজা একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, বুঝে যাবে কি সমস্যা করছিস। ওকে, না বুঝলে দাঁড়া একটু পর আবার বলতেছি। ওকে, তো বাবুরা এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা। ঠিকই তো আছে। তো ভাইয়া অ্যাভোগাড্রোর সংখ্যার জিনিসটা একটু মাথায় রাখবেন ভাইয়া। অ্যাভোগাড্রোর যে নাম্বার বা অ্যাভোগাড্রোর যে সংখ্যা, সেটাকে বিজ্ঞানীরা ক্যাপিটাল এন নিচে সাবস্ক্রিপ্ট করে এ দিয়েও প্রকাশ করে। এই জিনিসটা মাথায় রাখবেন যে অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রোর যে নাম্বারটা আছে, সেটাকে সায়েন্টিস্টরা এভাবেও প্রকাশ করে থাকে, n ডিভাইডেড বাই a, সরি n নিচে সাবস্ক্রিপ্ট করে a। ঠিক আছে, তাহলে সবাই এই জিনিসটা ভাই মাথায় রাখবেন যে অ্যাভোগাড্রোর যে নাম্বারটা আছে, সেই অ্যাভোগাড্রোর নাম্বারটাকে সায়েন্টিস্টরা কিন্তু ভাই এভাবেও প্রকাশ করে থাকে, n n। ওকে, তাই এই সূত্রটা যখন পরিবর্তন করে কেউ কেউ আবার এইভাবেও লেখে, স্মল n ইজ ইকুয়াল টু ক্যাপিটাল N ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর নাম্বার n a। অলওয়েজ মনে রাখবেন, কোন জায়গায় যদি n সাবস্ক্রিপ্ট a করে লেখা থাকে, এটা মানেই আসলে অ্যাভোগাড্রোর নাম্বার 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। ওকে, এমসিকিউ প্রায় আসে অ্যাভোগাড্রো নাম্বারকে কি দিয়ে প্রকাশ করা হয়, by which symbol Avogadro's number is expressed? সো आंसर হচ্ছে ভাইয়া এটা। ওকে, সো এই জিনিসটা ভাইয়া সবাই একটু মাথায় রাখবেন যে অ্যাভোগাড্রো নাম্বারকে আমরা এই গুড্ডু গুড্ডু বাবু দিয়ে প্রকাশ করতে পারি। তো গেল দুইটা সূত্র শেষ। তো ভাই একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, আমরা আরেকটা সূত্র পেলাম, স্মল n ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই n a। এই তিনটা জিনিসকে আমরা কম্বাইন করলাম। প্রথমবার পাইছিলাম n ইজ ইকুয়াল টু w ডিভাইডেড বাই ক্যাপিটাল N। ওকে, দেখি নাফিজা বুঝছিস? আচ্ছা, আর কি বললি? হ্যাঁ, সিকিউতে ফর্মুলা ইউজ করলে বোর্ডের কিছু সিনিয়র টিচার নাম্বার কেটে দেয়। কলেজে মাঝে মাঝে নাম্বারে আনসার পেয়ে গেল বা মার্ক পেয়ে গেল, বোর্ডে দেখা যায় একটা রিস্ক থেকে যায়, কজ বোর্ডের অনেক টিচার শর্টকাটে করলে নাম্বার কেটে দেয়। ঠিক আছে, কজ এসএসসি বোর্ডের খাতা কে দেখবে তুমি তো সেটা জানো না। সো অনেক সিনিয়র টিচার এইভাবে করলে, শর্টকাটে করলে আমাদের নাম্বারটা কেটে দিবে। তাই বোর্ডে আসলে সিকিউতে শর্টকাট ইউজ না করাই ভালো। ইশাক বল। ভাইয়া এখানে যে বড় এনটা, এটা কি ভাইয়া একটু বলবেন? এখানে ভাইয়া স্মল এনটা হচ্ছে মূল সংখ্যা, এইটা হচ্ছে আমাদের মূল সংখ্যা, বা এটা দিয়ে আমরা প্রকাশ করি মূল নাম্বার। ঠিক আছে, গেল একটা এন এর পরিচয় আমরা পেলাম। বড় এনটা হচ্ছে ভাইয়া কি কি হতে পারে? বড় এন, আচ্ছা আমি এখানে লিখি তাহলে তোদের জন্য ওখানে ঘিঞ্জি হয়ে যাবে। n ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই n a। এই এনটা প্রকাশ করে ভাইয়া অণু অথবা পরমাণু অথবা আয়নের সংখ্যা। প্রদত্ত অণু পরমাণু বা আয়নের সংখ্যা। ঠিক আছে, এটা এক্সপ্রেস করবে গিভেন অ্যাটম অথবা মলিকিউল অথবা আয়নের নাম্বার। ঠিক আছে, আর নিচের Na এটা আসলে প্রকাশ করে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বারকে এক্সপ্রেস করে। ঠিক আছে, যেটা মান হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। ওকে, এটা হচ্ছে আমাদের শর্টকাটটা। ক্লিয়ার? সো আশা করি ভাই তোরা বুঝতে পারছস। ওকে, তো আমরা তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখি যে আমরা এখন তাহলে যে যে জিনিসটা করব। আচ্ছা, ওকে, ইশরাক বল। ভাইয়া এই যে আপনি সূত্রগুলো পড়াইতেছেন, এটা যদি আমি মানে স্কুলে করি প্রবলেম হবে? স্কুলে যদি টিচার নাম্বার না কাটে স্কুলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। টিচারকে জিজ্ঞেস করে নিয়েন, স্যার আমরা কি এগুলা স্কুলে মানে ইন্টারনাল এক্সাম গুলোতে শর্টকাটে করতে পারবো কিনা সিকিউ এর জন্য।
যদি টিচার পারমিশন দেয় করতে পারেন। আবার আপনাদের সব টিচারকে জিজ্ঞেস করেন, আপনাদের তো আবার টিচার কনফ্লিক্ট থাকে অনেক স্কুলে, যে এক টিচার বললো যে ঠিক আছে করেন, আরেক টিচার আবার খাতা গেলে কাইটা দিবে। ওকে, তো এটা একটু শিওর হয়ে নিয়ে যে সব টিচার রাজি কিনা। কিন্তু বোর্ডে আমি বলবো বোর্ডে এই জিনিসটা এরকম না করাই বেটার, বিকজ বোর্ডে কোন টিচার খাতা দেখবে তুমি তো আর জানো না। ধরো গ্রামাঞ্চলে বা ঢাকার বাইরে কোন টিচার বা সিনিয়র টিচার খাতা দেখলো, সে বললো যে শর্টকাটে কেন করছে, নাম্বারটাও শর্টকাটে দিয়ে দিই, তাহলে আবার সমস্যা। আচ্ছা ঠিক আছে। ওকে, তো গেল ভাইয়া, এই জিনিসটা মাথায় থাকবে আশা করি। তো এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে তাহলে এরপর চলাই থার্ড সূত্রটাতে। ওকে, আমরা এখন থার্ড সূত্র, আছে বোর্ডে জায়গা আছে না, এটা মুছেই দিতে হবে, এত জায়গা নাই, আমি এটা মুছে দিলাম। তো দেখ এই দুইটা ফর্মুলাকে, ঠিক আছে, ফার্স্টে আমরা পেলাম এটা, সেকেন্ড ফর্মুলাটা পেলাম n is equal to n divided by na। তাহলে এই দুইটাকে আমরা যদি মার্জ করি a আর b কে, তাহলে আমরা a আর b কে মার্জ করে দেখ এই সূত্রটা পাচ্ছি। ধীরে ধীরে এই জিনিসটা বড় হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা আরো বড় হবে, চলেন আমরা দেখি। ওকে, আচ্ছা, তো চলো আমরা এখন মনোযোগ দিয়ে খেয়াল করি। নভা, আমি আগেই বললাম হ্যাঁ, এই তোদের বইতে এই জিনিসটা রিসেন্টলি অ্যাড করেছে। সাধারণত তোদের বছর এবং তার আগের বছর, এই 2 বছরের বোর্ডে চিকন সূত্রটা এসছে, তার আগের বইগুলোতে ছিল না, তো তাই ম্যাক্সিমামই বোর্ডের অনেক টিচার এই জিনিসটা জানেও না, তারা দেখেও না আসলে বইতে আসলে কি আপডেট হয়েছে কি হয় নাই। তারা ভাবে যে ফুল বড় প্রসেসে না করলে নাম্বার দেওয়া হবে না। সো বোর্ডের টিচার অনেক সময় এরকম কাজ করে থাকেন, সো এই জন্য আমি বলি রিস্ক না নিতে। ওকে, বিকজ ইউ নেভার নো, তুমি লিখে আসছো, তোমার ফ্রেন্ডও লিখে আসছে, বাট তোমার ফ্রেন্ডের খাতা গেল এক টিচারের কাছে যে ফুল মার্কস দিয়ে দিল, আর তোমার খাতা গেল এমন এক টিচারের কাছে যার পছন্দ নাই, কুতকুতানি মনে হয় যে কেন শর্টকাটে করছে, নাম্বার কেটে দিই, তোমার কিচ্ছু করার নেই, ঠিক আছে। ওই খাতা তুমি সারা জীবন কান্নাকাটি করে ভরে গেলেও তোমাকে 1 নাম্বার বাড়াই দিবে না, ঠিক আছে। এই হচ্ছে বোর্ডের নিয়ম, সো এই জন্য আমি বলি যে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তো চলুন ভাইয়া 3 নাম্বার কোশ্চেনটা আমরা এখন দেখি। 3 নাম্বার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাইয়া মোলার আয়তনের সাথে মোল সংখ্যার রিলেশন। মোলার আয়তনের সাথে মোল সংখ্যার রিলেশন, ঠিক আছে। আমরা মোলার ভলিউমের সাথে, আচ্ছা, মোল নাম্বারের রিলেশন শিখবো। ওকে, তো এই কোশ্চেনটা ধর ভাই আমি এরকম বললাম, এটা মানেই ভাইয়া সব এসটিপি তে কাজ করছি, ঠিক আছে, এটা মানেই আমি এখন এসটিপি তে কাজ করছি। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল কর। ধর আমি বললাম এসটিপি তে 10 লিটার কার্বন ডাই অক্সাইড সমান কত মোল। ধর কোশ্চেন হচ্ছে যে এসটিপি যে বাবু আছে, তো আমার এসটিপি বাবুতে কত মোল 10 লিটার কার্বন ডাই অক্সাইড সমান কত মোল। তো এই কোশ্চেনের সলিউশনটা আমরা কিভাবে করতাম, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। তো আমরা বলতাম এরকম, দেখেন মোলার ভলিউমও কিন্তু গ্যাস ডিপেন্ডেন্ট না। কার্বন ডাই অক্সাইড হোক, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, ফ্লোরিন হোক, যাই হোক না কেন, যদু মধু মধু যাই হোক না কেন, অঙ্ক করার প্রসেস কিন্তু সেম। তাহলে এই জিনিসটা মাথায় রাখবি যে মোলার ভলিউমের কেসেও বা আমার মোলার আয়তনের কেসেও জিনিসটা আমার পদার্থ কেন্দ্রিক না বা পদার্থ ওরিয়েন্টেড না, পদার্থের উপর এটা ডিপেন্ডেন্ট না, কোন পদার্থ নিয়ে আমি কাজ করছি তার উপর ডিপেন্ডেন্ট না। তো আমি জিনিসটা এইভাবে লিখতাম যে আমরা জানি 22 এসটিপি তে 22.4 লিটার যদুমধু কদু ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মোল যদুমধু কদু, ঠিক আছে। আচ্ছা গেল, আমি 22.4 লিটার সমান আমার হচ্ছে 1 মোল। তারপর আমি বলতাম তাহলে 1 লিটার সমান হচ্ছে আমার 1 ডিভাইডেড বাই 22.4 এত মোল, ঠিক আছে, এত মোল বলতাম, এটা কি হবে। আচ্ছা ঠিক আছে গেল। আর লাস্টের দিকে যেহেতু আমাকে এখানে 10 বলছে, 10 লিটার, তাই আমি বললাম সুতরাং 10 লিটার সমান হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই 22.4 এত মোল। তাহলে ম্যানুয়ালি করে আমার আনসার কত আসলো, 10 ডিভাইডেড বাই 22.4। হ্যাঁ 10 লিটারই যে হতে হবে এমন তো কোনো কথা নাই, এমন কোনো কথা আছে, এমন কোনো কথা নাই। এটা তো যে কোনো ভি লিটার হতে পারে। আয়তনকে সাধারণত আমরা ভলিউম বা ভি দিয়ে প্রকাশ করে থাকি, ভলিউমের ভি দিয়ে প্রকাশ করে থাকি যে কোনো আয়তনকে। তাই আমরা যে কোনো একটা ভি ভলিউম বা ভি আয়তন নিতে পারি। যেমন আমরা বলতে পারি যে ভি লিটার কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তো আমরা যদি ভাইয়া ভি লিটার কার্বন ডাই অক্সাইড নিই, তো এটা কেমিস্ট্রিতে একটু এইভাবে লেখা ভাইয়া, এটা যদি লিটার এককে নিতে হবে, দেখেন ভাই এটা যদি লিটার এককে না নিয়ে মিলিলিটার অথবা সেন্টিলিটার অথবা ডেসিলিটার থাকে, তাহলে কিন্তু আবার এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না। এই ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবল যখন আপনার আয়তনটা দেয়া আছে লিটারে, ঠিক আছে, যখন আপনার ভলিউমটা দেয়া আছে লিটারে। এই জিনিসটা
এক্সপ্রেস করার জন্য বা এই জিনিসটা ফোর্সফুলি বোঝানোর জন্য ভি এর নিচে একটা ছোট্ট করে এল লেখা হয়ে থাকে সাবস্ক্রিপ্ট করে। এই ভিএল লিটার বোঝানোর মানে হচ্ছে যে এখানে আমার যে আয়তনটাই থাকুক না কেন 10 20 30 40 সেটা আমার অবশ্যই রাখতে হবে লিটার এককে বা লিটার ইউনিটে। লিটার না লিখে মিলিলিটার, সেন্টিলিটার, সিসি, মিটার কিউব অন্য কিছুতে রাখলে হবে না, এটা সবসময় রাখতে হবে লিটারে। লিটার ছাড়া অন্য কিছুতে গেলে এই সূত্র হবে না। এটা বোঝানোর জন্য সায়েন্টিস্টরা যে কাজটা করে কেমিস্ট্রিতে, ভি এর নিচে ছোট্ট করে একটা বাবু ক্যাপিটাল এল লিখে দেয় যে ভিএল লিটার। ওকে, তো তার মানে আমার যদি ভিএল লিটার থাকে আমার তাহলে তখন সূত্রটা হয়ে যাবে কি বা আমাদের করার নিয়মটা কি হয়ে যাবে, যদি ভিএল লিটার আমাদের থাকে তখন আমরা জিনিসটাকে লিখবো এটা সমান হচ্ছে ভিএল ডিভাইডেড বাই 22.4। তাহলে এই যে জিনিসটা আমরা পেয়ে গেলাম ভাইয়া ভিএল ডিভাইডেড বাই 22.4, এটা কিন্তু একটা শর্টকাট মেথড। আমাদের যদি যে কোনো একটা পদার্থের আয়তন জানা থাকে এসটিপিতে আর আমাকে যদি তার মোল নাম্বার বের করতে বলে, এসটিপিতে আমার ভলিউম বা আয়তন দেয়া আছে, মোল নাম্বার বের করতে বলেছে, তাহলে আমার চিকনের সূত্রটা হবে মোল নাম্বার n ইজ ইকুয়াল টু লিটারে আয়তন যেটাকে আমরা প্রকাশ করব ভিএল দিয়ে ডিভাইডেড বাই 22.4 যা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আনসারটা যে যখনই আমাকে এই জিনিসটা বলবে যে এটার সমান কত মোল, এত লিটার সমান কত মোল, চিকন সূত্র হচ্ছে ভিএল ডিভাইডেড বাই 22.4। এখানে ভিটা অবশ্যই হতে হবে লিটারে আয়তন এসটিপি তে, এটা অনলি অ্যাপ্লিকেবল ফর এসটিপি, এই জিনিসটা মাথায় রেখে। ওকে, এসটিপি ছাড়া অন্য কিছু হলে আবার হবে না। তো এটা ধরে আমার 3 নাম্বার ফর্মুলা বা সি নাম্বার ফর্মুলা। আমি যদি সি নাম্বারকে আগের দুইটার সাথে মার্জ করি তাহলে আমরা পেয়ে গেলাম ভিএল ডিভাইডেড বাই 22.4। দেখ ভাইয়া একটা বিশাল ফর্মুলার সেট পেয়ে গেছি আমরা। সবাই খেয়াল করে দেখ, এতক্ষণ পর্যন্ত আমি যা যা পড়ালাম সেটা এখন সাকসেসফুল হবে যখন আমি এই তিনটা জিনিসকে মার্জ করব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, তিনটা ফর্মুলা মূল নাম্বারের যে ফর্মুলাগুলো আছে এই তিনটাকে মার্জ করলে আমরা পাই W ডিভাইডেড n সমান W ডিভাইডেড বাই m is equal to n divided by na is equal to VL divided by 22.4 যখন এটা আছে এসটিপি তে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের একটা বিশাল রিলেশন। এই রিলেশন দিয়ে আমরা অসাধ্যকে সাধন করতে পারবো, অনেক কঠিন কমপ্লেক্স ম্যাথকেও অনেক ইজিলি আমরা চিকনে সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এরকমই একটা প্যারাদায়ক ম্যাথ আমি তোদেরকে এখন দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, তাহলে তোদের জন্য এই জিনিসটা করা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখ ভাইয়া যেমন এর আগে আমি একটা ম্যাথ দিচ্ছি, তোরা ম্যানুয়াল মেথডেও এটা করবি, আমি চিকনে করে দেখাবো যে কিভাবে করা যায়। ঠিক আছে, শর্টকাট বা আপনাদের মেইন কথা যে এই ম্যাথগুলো আপনাদের এতদিন পর্যন্ত যা যা দিচ্ছি না আপনাদের লং কাট আমি শিখিয়ে দিয়েছি। 9 এ থাকতে আপনাদের লং কাটে করা আসতে পারে বা সিকিউ তে আসতে পারে। আপনারা যখন 10 এ উঠে যাবেন মানে একটু বড় হবে, এতদিন পর্যন্ত যা যা ম্যাথ করাইছি সব এমসিকিউ তে আসার যোগ্য, সব ম্যাথ তখন দেখবেন এমসিকিউ তে আসতেছে। তো এমসিকিউ এর জন্য তো এত বড় কষ্ট করে ম্যাথ করার কোনো মানে হয় না, শর্টকাটে ম্যাথ করতে হবে। তো চলেন আমরা দেখাই শর্টকাটে কিভাবে ম্যাথ করতে পারি। সবাই একটা কোশ্চেন লেখেন ভাইয়া, সবাই লেখেন ভাইয়া এসটিপি তে একটা কোশ্চেন লেখেন ভাইয়া। কোশ্চেন নাম্বার 1, এসটিপি তে $50 গ্রাম চুনা পাথরের, এসটিপিতে 50 গ্রাম চুনা পাথরের সমমোল, এসটিপিতে 50 গ্রাম চুনা পাথরের সমমোল, এসটিপিতে 50 গ্রাম চুনা পাথরের সমমোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের, এসটিপিতে 50 গ্রাম চুনা পাথরের সমমোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত লিটার হবে? আয়তন কত লিটার হবে? কত লিটার হবে? 1 নম্বর কোশ্চেন এটা। টাইপ কিছু একটা হবে, বুঝুন বুঝুন এবিসিডি কিছু একটা হবে, টাইপ জানি না কত টাইপ। আচ্ছা, তো বাবুরা ইংলিশ ভার্সন লেখেন। What will be the volume in STP of what will be the volume in STP
of carbon dioxide gas? What will be the volume in STP of carbon dioxide gas of equal mole of 50 gram limestone, of equal mole of 50 gram limestone, of equal mole of 50 gram limestone, of 50 gram limestone? জানুয়ারির আগে স্কুল খোলার চান্স অনেক কম, এটা হচ্ছে মেইন কথা। অফলাইন স্কুল যেটা, সেটা জানুয়ারির আগে খোলার চান্স খুবই কম। ওকে, এটা সবাই বুঝতে পারে, এটা সবাই জানে। মেইন কথা হচ্ছে শীতকালে কখনোই করোনার মধ্যে স্কুল কলেজ খুলবে না, কজ মেইনলি মানুষের শীতকালে এমনি ঠান্ডা সর্দি অনেক বেশি লেগে থাকে। তো এর মাঝখানে যদি আবার করোনা ভয়াবহ ভাবে ইম্প্যাক্ট ফেলে, এটা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর, ইভেন যে কোনো মানুষের জন্য ক্ষতিকর। আমাদের তো মেইনলি সামারে করোনা হওয়ার কারণে আমাদের ভাই এত প্যারায় যেতে হয় না, বা এত প্যারাও খাই না, আমরা অলরেডি করোনাকে ভুলে গেছি। কিন্তু উইন্টারটা যেহেতু আসছে সামনে, আমাদের একটু সতর্ক হওয়া উচিত, একটু হলেও সতর্ক হওয়া উচিত। যদিও আমরা এখন বাইরে ঘুরে বেড়াই মাস্ক ছাড়া, কেউই আমরা মাস্ক পরি না এখন অত বেশি। তো এটা আসলে দরকার আছে, ঠিক আছে? উইন্টার আসতেছে, উইন্টারে আমাদের এমনি বাঙালি জাতির স্বভাবস্থায় ঠান্ডা লাগানোর, উদয় আমাদের ঠান্ডা লাগে, জ্বর আসে। আর এর মাঝখানে যদি কোনো কারণে করোনা ইনফেক্ট করে, এটা আমাদের লাংয়ের জন্য ক্ষতিকর, ঠিক আছে? হয়তো আমরা যারা ছোট তাদের এত বেশি ক্ষতি হবে না, বিলো 30 এজে এত বেশি ক্ষতিও হয় না, বাট অ্যাবভ 35-40 এজে জিনিসটা অনেক ভয়াবহ লেভেলে ইম্প্যাক্ট ফেলে। হয়তো আপনার কিছু হবে না, কিন্তু আপনার কারণে যদি আপনার বাসার বয়স্ক কোনো মানুষের মধ্যে জিনিসটা ছড়িয়ে পড়ে, এই জিনিসটা খারাপ। ওকে, সেই জন্য আসলে জিনিসটা অনেক এত বেশি মহামারী আকার ধারণ নিয়েছে। আপনার জন্য হয়তো ক্ষতিকর না, কিন্তু আপনার বাসায় যদি বয়স্ক কেউ থেকে থাকে, বা আপনার আশেপাশে যদি বয়স্ক কেউ থেকে থাকে, তাদের জন্য জিনিসটা অনেক বেশি ফেটাল এন্ড ডেডলি। ওকে, দেখা যেত তারা যদি আর 10 বছর বাঁচতো, করোনা হলে তাদের হাইও অর্ধেকের নেমে চলে আসবে, আবার সার্ভাইভ নাও করতে পারে। ওকে, এটা একটা সমস্যা যে আমাদের নিজেদের হলে তো অসুবিধা নেই, তোরও যদি করোনা হয় বা আমারও যদি করোনা হয়, ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে, আনলেস আমাদের ভয়াবহ কোনো সমস্যা আছে। আশা করি আমাদের কারোই এরকম ফিজিক্যাল কোনো হ্যান্ডিক্যাপ নাই, কোনো সমস্যা নাই। তো আমাদের রিকভারি চান্স অলমোস্ট 100%। বাট আমাদের প্যারেন্টস যাদের বয়স অনেক বেশি আছে, বা এরকম প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস আছে, তাদের সার্ভাইভাল চান্স অনেক কমে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন সমস্যা। তো একটু সতর্ক থাকা উচিত। তো চলেন ভাই আমরা এখন দেখি বাংলা ভাষণে যে কথাটা বলেছিলাম, যে এসটিপিতে 50 গ্রাম চুনাপাথরের সমমোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে? এসটিপিতে 50 গ্রাম চুনাপাথরের সমমোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? এটা হচ্ছে একটা টাইপের অঙ্ক। এই টাইপের আরো অনেক অঙ্ক আসতে পারে, আপনারা ভ্যালু গুলো চেঞ্জ করে আরো বেশ কিছু অঙ্ক আমি আপনাদের দিব, আপনাদের পাঠাই দিব, আপনারা নিজেরা ট্রাই করেন, আপনারা সলভ করেন, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আপনারা একটু ম্যানুয়ালি করার চেষ্টা করেন, দেখবেন কত বিশাল হয়। ভ্যাপ কিরকম বিশাল হবে ফার্স্টে আপনাদেরকে বলি। আপনাদেরকে ফার্স্টে বের করতে হবে যে 15 গ্রাম চুনাপাথর সমান আসলে কত মোল চুনাপাথর। আপনি বের করবেন যে এটা সমান কত মোল চুনাপাথর বা কত মোল। বলা হয়েছে ওই সমমোল বা ওই ইকুয়াল মোল কার্বন ডাই অক্সাইড যদি এসটিপিতে থাকে, তাহলে তার ভলিউম কত বা আয়তন কত। আপনি 50 গ্রাম চুনাপাথর সমান কত মোল বের করবেন, আসবে 0.5 মোল, ঠিক আছে? এরপর আপনি আবার ম্যানুয়াল প্রসেসে যাবেন, এসটিপিতে কার্বন ডাই অক্সাইড সমান এত, কার্বন ডাই অক্সাইডের 1 মোলের আয়তন হচ্ছে এত, তাহলে এত মোলের আয়তন কত, 2-3 স্টেপে কি আপনার করা লাগছে। কিন্তু ভাইয়া এই ম্যাথটাই যদি আপনি এই ফর্মুলা দিয়ে খেয়াল করেন, এই চিকন ফর্মুলা গুলা দিয়ে আপনি অনেক ইজিলি ম্যাথটা সলভ করতে পারবেন। কিভাবে? মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন ভাইয়া, এই সবগুলো ফর্মুলা কি মোল নাম্বারের ফর্মুলা না? মোল নাম্বার ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই ক্যাপিটাল M, আর এটা ইজ ইকুয়াল টু N ডিভাইডেড বাই Na ইজ ইকুয়াল টু VL ডিভাইডেড বাই 22.4, ঠিক আছে? আমার এখানে একটা শর্ত বলে দিয়েছে ভাইয়া, সবাই মনোযোগ দিয়ে খেয়াল কর। এখানে আমার একটা শর্ত বলে দিয়েছে যে সমমোল, ঠিক আছে? একটা শর্ত বলছে ইকুয়াল মোল, মানে আমার এখানে 50 গ্রাম চুনাপাথরের যত মোল, ঠিক তত মোল কার্বন ডাই অক্সাইডের এসটিপিতে আয়তন কত হবে। তো সমমোল শব্দটা, ইকুয়াল মোল যে শব্দটা বলে দিয়েছে, তার মানে আমার এই কোশ্চেনে আমাদের হচ্ছে চুনাপাথরের যে মোল নাম্বার সেটা আর কার্বন ডাই অক্সাইডের যে মোল নাম্বার, এই দুইটা আসলে কি আছে বলতো? ইকুয়াল আছে। চুনাপাথরের যে মোল নাম্বার, লাইমস্টোনের যে মোল নাম্বার, আর কার্বন ডাই অক্সাইডের যে মোল নাম্বার, এই দুইটা কি আছে? ইকুয়াল আছে। মনোযোগ দিয়ে খেয়াল কর ভাইয়া, চুনাপাথরের আমাদের কি দেয়া আছে? গ্রাম দেয়া আছে না? 50 গ্রাম মানে ভর দেয়া আছে না?
তো আমরা যদি মোল নাম্বারটা বের করতে চাই, মোল নাম্বারে কোন সূত্র অ্যাপ্লাই করব আমরা চুনা পাথরের জন্য বা লাইমস্টোনের জন্য? দেখ ভাইয়া, মোল নাম্বার বের করার এই সূত্র কাজ করে ভর নিয়ে বা ব্যাস নিয়ে, এই সূত্র কাজ করে অণু পরমাণুর সংখ্যা বা অ্যাটম মলিকিউল নাম্বার নিয়ে, আর এই সূত্র কাজ করে আয়তন নিয়ে বা ভলিউম নিয়ে। চুনা পাথরে আমাদের দরকার গ্রাম বা ভরের রিলেশন। তাহলে চুনা পাথরের এইটার জন্য আমরা অ্যাপ্লাই করব W ডিভাইডেড বাই ক্যাপিটাল N। চুনা পাথর যেহেতু, তাই নিচে আমরা বোঝানোর জন্য ব্যবহার করব চুনা পাথর, আর এটার জন্য ব্যবহার করব চুনা পাথর ইজ ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইডের মোল নাম্বার। দুটো মোল নাম্বার তো ইকুয়াল, যে সমমোল কথাটা ছিল কোশ্চেনে, ইকুয়াল মোল কোশ্চেনে ছিল। কার্বন ডাই অক্সাইডের জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করব? তিনটা সূত্র আমরা জানি শর্টকাটে। কোন সূত্রটা ব্যবহার করব? আয়তন, কারণ আমাদের কোশ্চেনে কি আয়তন জানতে চাইছে না, এসটিপিতে ভলিউম জানতে চাইছে না। তো এটার সমান আসলে কি হবে? VL কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 22.4। ভাই মান বসায় দেন, কত গ্রাম দেয়া আছে কার্বন ডাই অক্সাইড, সরি ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম দেয়া আছে? 50 গ্রাম, 50। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ম্যানুয়ালি বের কর, আসবে 100 ইজ ইকুয়াল টু VlCO2 ডিভাইডেড বাই 22.4। এখান থেকে VlCO2 এর যে মান আসবে সেটাই হচ্ছে তোর আনসার। জাস্ট সিম্পলি দুইটা ফর্মুলাকে আমরা কম্বাইন করলাম, আমরা ম্যাথমেটিক্যালি আনসারটা পেয়ে গেলাম। ঠিক আছে, সমমোল বলা ছিল এই কারণে, মানে কি ক্যালসিয়াম কার্বনেটের যে মোল, সেই সমমোল কার্বন ডাই অক্সাইড বা ইকুয়াল মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন জানতে চাইছে। দেখ এই ফর্মুলা গুলো কম্বাইন করে আমরা কোনো কোনো ম্যাথকে কত ইজিলি সলভ করতে পারছি, কত ইজিলি, কোনো লেখালেখি নাই, জাস্ট প্রশ্ন মতে এই মোল সমান এই মোল, কাজ শেষ, আমার আনসার চলে আসবে। দেখবি তুই ম্যানুয়ালি করে দেখবি তো প্রায় এক পেজ বড় হবে, আনসার যা আসবে এই 3 লাইনের আনসার তো সেম আসবে। ঠিক আছে, তো চিকনে আমরা কত সুন্দর করে একটা ম্যাথ করে ফেললাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই প্রসেসে আমরা এখন মনে করতে পারবো। ওকে, হয়তো কিছু একটা আসবে রে, অসুবিধা নাই। লেখা ঘোলা লাগতেছে? হ্যাঁ আমি লিখেছি NCO3 এইভাবে লিখেছি ভাই, সবাই একটু খেয়াল কর। আমি এখানে লিখছিলাম এই যে এই জিনিসগুলো ভাই, এই ফর্মুলা গুলোকে কম্বাইন করে। তো এখানে আমি লিখছিলাম এই যে এরকম, একটু বড় করে লিখে অনেকে দেখতে সমস্যা হচ্ছে। NCaCO3 is equal to NCO2, তারপর লিখছিলাম WCaCO3 divided by MCaCO3 is equal to VlCaC, কার্বন ডাই অক্সাইড এটা, ডিভাইডেড বাই 22.4। এটার মান বসাই দিবা 50, নিচেরটা 100, তারপর ওটা মান বের করবা, কাজ শেষ। ওকে, তো এই হচ্ছে জিনিসটা ভাই, ক্লিয়ার? তো আমি আরেকবার বুঝাই দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া, আরেকবার বুঝাই দিচ্ছি, অনেকেই হারাই গেছিস মাঝখানে। তো ভাইয়া দেখি, শর্টকাটটা যদি টাফ লাগে কারো, ম্যানুয়ালি করিস, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বাট শর্টকাটটা শিখলে তোদের জন্য লাভজনক। ওকে, হ্যাঁ শর্টকাটটা আরেকবার বলি। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল কর। ওকে, তাহলে শর্টকাটটা বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল কর ভাই। এই যে মূল নাম্বার সম্বন্ধে আমরা সূত্র শিখেছিলাম, W ডিভাইডেড বাই ক্যাপিটাল M ডিভাইডেড বাই N ডিভাইডেড বাই NA ইজ ইকুয়াল টু, আচ্ছা কি আজকে না তোদের পরীক্ষার রেজাল্ট দিছে? রেজাল্টের কি অবস্থা তোদের? আজকে তো পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল। VL ডিভাইডেড বাই 22.4। ওকে, তো বাচ্চারা এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, এই যে মোল নাম্বারের প্রথম সূত্রটা কি নিয়ে কাজ করে? সবই তো মোল নাম্বারের সূত্র, তাই না? এটা কাজ করে ভর বা ম্যাস নিয়ে, এটা কাজ করে অণু পরমাণু সংখ্যা অ্যাটম মলিকিউলার নাম্বার নিয়ে, এটা কাজ করে আমাদের কি নিয়ে ভাইয়া? এটা আমাদের কাজ করা হচ্ছে আয়তন নিয়ে বা ভলিউম নিয়ে। দেখ ভাই আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল না সমমোল। দেখ কোশ্চেনটার মানে কি, কোশ্চেনটার মেইন কথাটার মানে হচ্ছে ভাইয়া 50 গ্রাম চুনাপাথর বা লাইমস্টোন যত মোল দেয়, সেই একই মোলের, সেই একই পরিমাণ, একই মোলের পরিমাণ যদি আমরা কার্বন ডাই অক্সাইড নিয়ে এসটিপিতে, ওই সমমোল বা একই মোলের কার্বন ডাই অক্সাইডের আয়তন বা ভলিউম কত, এটাই আমাকে জানতে চাওয়া হয়েছে। তার মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে, আমার ক্যালসিয়াম কার্বনের যত মোল, সেই একই মোলের কার্বন ডাই অক্সাইড যদি এসটিপিতে নিই, তাহলে তার আয়তন কত, এটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে কোশ্চেন তো আমাকে বলে দিচ্ছে এই কোশ্চেনে ক্যালসিয়াম কার্বনেটের মোল নাম্বার ইজ ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইডের মোল নাম্বার। তাই আমি প্রথমেই লিখেছি ক্যালসিয়াম কার্বনেটের মোল নাম্বার ইজ ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইডের মোল নাম্বার। এখন খেয়াল কর, ক্যালসিয়াম কার্বনেটের মোল নাম্বার বের করতে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব? আমি তো তিনটা ফর্মুলা জানি।
ক্যালসিয়াম কার্বোনেটের আমার দেয়া ছিল 50 গ্রাম, মানে ভর দেয়া ছিল। তো মোলের কোন সূত্রটা ভর নিয়ে কাজ করে, ম্যাস নিয়ে কাজ করে? প্রথম সূত্র W/M। তাই ক্যালসিয়াম কার্বোনেটের জন্য আমরা বসাই দিয়েছি W/M। যেহেতু এটা ক্যালসিয়াম কার্বোনেটের, তাই পার্থক্য করার জন্য নিচে এরকম ক্যালসিয়াম কার্বোনেট লিখে দিয়েছে। ওই যে আমরা M1 M2 এভাবে লিখতাম না, ওইটা না লিখে আমরা ক্যালসিয়াম কার্বোনেট বসাই দিয়েছি এরকম। ওকে। আর কার্বন ডাই অক্সাইডে আমাদের জানতে চাই আয়তন, মোলের সাথে আয়তনের রিলেশন কোন সূত্রে আসছে? এই যে VL/22.4, আমরা সেটাই বসাইছি, VL কার্বন ডাই অক্সাইড / 22.4। এখানে মানগুলো আমার জানা আছে এই ফর্মুলাতে। ক্যালসিয়াম কার্বোনেটের প্রদত্ত ভর কত, গিভেন ভর কত, মাস কত, 50 কোশ্চেনে দেওয়া আছে। তার আণবিক ভর কত বের করব, সংকেত জানি, বের করব, কোনো অসুবিধা নেই। আর এখানে মানটা বসাই দিব, আমাদের কাজ শেষ। ম্যাম ঠিক আছে, খুবই ইজি একটা জিনিস। ওকে, তো এই হচ্ছে বিষয়টা। এই ফার্স্ট কে হইছিস এবার তোদের এবারে পরীক্ষায় শাফিন। ওকে, কংগ্রাচুলেশনস দিচ্ছি। বাকিদের কি অবস্থা? সেকেন্ড, থার্ড কে? আজকে অনেকগুলা বাবু মিসিং এসছে। অলরেডি আমি 9 জনের নাম লিখছি যারা অ্যাবসেন্ট। তাসিন ইন্তিসার সেকেন্ড। রাইট, তোরা কি আবার দেখা দিয়ে করে পরীক্ষা দিছস? আচ্ছা, ব্যাপার না। থার্ড কে হইছিস না? থার্ড কেউ নাই? আচ্ছা, আল্লাহ জানে কি হইছিস। ওকে, তো চলেন ভাইয়া আমরা তাহলে এখন মনোযোগ দিয়ে খেয়াল করি। তো এই ছিল আমাদের আসলে শর্টকাটে ম্যাথ করার নিয়ম। তো আপনারা চাইলে ভাইয়া শর্টকাটও করতে পারেন, আপনারা চাইলে লং কাটও করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা যেটা খুশি আপনারা সেভাবে আনসার করবেন। ঠিক আছে, তো চলেন ভাইয়া আমরা এখন তাহলে হেডলাইন দিই। সবাই হেডলাইন দেন, দ্রবণ বা সলিউশন। সবাই হেডলাইন দেন ভাইয়া, দ্রবণ বা সলিউশন। আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের দ্রবণ বা সলিউশন রিলেটেড টপিক। ওকে, সবাই হেডলাইন দেন ভাইয়া, দ্রবণ বা সলিউশন। দেরি আছে রাফসান। ওকে, আমরা এখন ভাইয়া শিখবো আমাদের যে দ্রবণ জিনিসটা আছে বা আমাদের যে সলিউশন টপিকটা আছে, সেই দ্রবণ বা সলিউশন রিলেটেড টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো বাবুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখ, দ্রবণ বা সলিউশন বলতে আসলে আমরা আসলে কাকে বুঝি বা জিনিসটা আসলে কি। দ্রবণের সংজ্ঞা কি ভাইয়া? সবাই দ্রবণের সংজ্ঞাটা লেখা। আমরা বাচ্চাকাল থেকে একটা জিনিস জানি ভাইয়া, ঠিক আছে? ওকে, তুই খাইতে থাক আর ক্লাস করতে থাক, অসুবিধা নেই। আর তুই বাসায় বসে গ্রিল খাবি, তা আমারটা কই, আমার জন্য একটু পার্সেল করে কাটা থাকবে। ওকে, তো দ্রবণের বিষয়টা হচ্ছে ভাইয়া সবাই আমরা জানি, দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস হচ্ছে দ্রাবক, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, যে সলিউশন ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে সলিউট প্লাস হচ্ছে আমাদের সলভেন্ট। ঠিক আছে, তো বাবুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে ডেফিনিশনটা খেয়াল করি। সবাই লেখেন ভাইয়া, দ্রব ও দ্রাবকের, সবাই লেখেন ভাইয়া, দ্রব ও দ্রাবকের সমশক্ত মিশ্রণকে বলা হয়ে থাকে দ্রবণ। সবাই লেখেন, দ্রব ও দ্রাবকের সমশক্ত মিশ্রণকে বলা হয়ে থাকে দ্রবণ। দ্রব ও দ্রাবকের সমশক্ত মিশ্রণকে বলা হয়ে থাকে দ্রবণ। দ্রব ও দ্রাবকের সমশক্ত মিশ্রণকে বলা হয়ে থাকে দ্রবণ। ঠিক আছে, ইংলিশ ভার্সন লেখেন, the homogeneous mixture of solute and solvent, the homogeneous mixture of solute and solvent is known as solution. The homogeneous mixture of solute and solvent is known as solution. তাহলে দ্রব এবং দ্রাবকের সমশক্ত মিশ্রণকে বলা হয় দ্রবণ। The homogeneous mixture of solute and solvent is known as solution. ঠিক আছে, তো বাচ্চারা একটা জিনিস আপনাদেরকে একটু বলি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনারা অনেকে একটা জায়গায় গোলায় ফেলেন। জিনিসটা হচ্ছে দ্রব আর দ্রাবক চিনব কিভাবে, এই যে সলিউট আর সলভেন্ট আমরা চিনব কিভাবে, এটা চেনার উপায়টা কি? তো কিছু বাংলা মেথড আছে, শর্টকাট মেথড আছে, যেটা আসলে কোনো বৈজ্ঞানিক এরকম এক্সপ্লেনেশন নাই। বাট একটা জিনিস মনে রাখবেন, সাধারণত যে পরিমাণে কম থাকে তাকেই আমরা বলে দিই দ্রব, আর যে পরিমাণে বেশি থাকে তাকেই আমরা বলে থাকি হচ্ছে ভাইয়া দ্রাবক। ঠিক আছে, যে পরিমাণে বেশি থাকে বা অ্যামাউন্টে বেশি থাকে তাকেই আমরা বলে থাকি দ্রাবক বা সলভেন্ট।
তো খুবই শর্টকাট নিয়ম যে পরিমাণে যে কম থাকবে সে হচ্ছে আমাদের দ্রবক, আর পরিমাণে যে বেশি থাকবে সে হচ্ছে আমাদের দ্রাবক। এটা খুবই নর্মাল একটা ওয়ে, ঠিক আছে? এটা আসলে বিজ্ঞানসম্মত কোনো ওয়ে না বা আইডিয়াল কোনো কনসেপ্ট না, ঠিক আছে? তো আমরা ভাইয়া এটাকে আরেকটা সেন্সে চিন্তা করবো এইভাবে যে যে দ্রবীভূত হচ্ছে সে হচ্ছে দ্রবক। এই কথাটা মনে রাখবেন, এই লাইনটা ইম্পর্টেন্ট। এই কম বেশি সবসময় অ্যাপ্লিকেবল হয় না, আর আমি এখন যে কথাটা বলবো সেটা ইম্পর্টেন্ট যে যেই পদার্থটা দ্রবীভূত হচ্ছে, the substance which is getting dissolved is known as solvent or দ্রবক। যে দ্রবীভূত হচ্ছে তাকে আমরা বলে থাকি দ্রবক। the substance which is getting dissolved সেটা হচ্ছে আমাদের solvent বা দ্রবক। আর দ্রাবক হচ্ছে যার মধ্যে দ্রবীভূত হচ্ছে, যার মধ্যে দ্রবীভূত হচ্ছে সেটা হচ্ছে আমাদের দ্রাবক। তার মানে সলভেন্ট যার মধ্যে ডিসলভ হচ্ছে, যার মধ্যে সে ডিসলভ হচ্ছে সেটা হচ্ছে আমাদের সলিউট, যার মধ্যে ডিসলভ হচ্ছে সেটা হচ্ছে আমাদের সলভেন্ট, ঠিক আছে? তার মানে দ্রব হচ্ছে যে দ্রবীভূত হচ্ছে, the one that is getting dissolved, আর যার মধ্যে হচ্ছে সেটা হচ্ছে আমাদের দ্রাবক বা সেটা হচ্ছে আমাদের সলভেন্ট, ঠিক আছে? তো এই ডেফিনিশনটা একটু মাথায় রাখবেন, এটা আপনাদের অনেক জায়গায় কাজে দিবে, ঠিক আছে? তো এই যে জিনিসটা আছে, এই জিনিসটারও এক্সেপশন আছে, মজার বিষয় হচ্ছে সেটা, ঠিক আছে? তো এই জিনিসটারও একটা নতুন সুন্দর এক্সেপশন আছে ভাইয়া। ধরেন আপনাকে দুটো এক্সাম্পল দিই, আপনাকে তো এটা বুঝা আছে কে কার মধ্যে মেশাচ্ছে কি করছে, এটা তো আপনি বুঝছেন তাই না? এটা বুঝলে আপনার 9-10 ইন্টারমিডিয়েট পার হয়ে চলে যাবে, অনার্স লেভেল উঠে আপনি এক্সেপশন শিখবেন, ওকে? তো বাবুরা ধর আমি তোদেরকে কয়েকটা এক্সাম্পল জিজ্ঞেস করি, তুই আমাকে বলবি যে এই ঘটনায় বা এই কেসে কে দ্রব আর কে দ্রাবক, কে সলিউট আর কে সলভেন্ট। আমি কতগুলো ইনসিডেন্ট বলবি। ধর আমি দুধের মধ্যে পানি মেশাচ্ছি, তাই এখানে আমার দ্রবকে দ্রাবককে বল, সলিউট সলভেন্টকে। দুধের মধ্যে পানি মেশাচ্ছি, পানি করলে কি বুঝবো আমি তুই কি কইতে চাইছিস, কোনটা কি একটু মার্ক করে বল। হ্যাঁ এটা বাদ পারি সেটা আমি জানি, বাট এখন তুই আমার আনসার দে। আচ্ছা, দুধের মধ্যে পানি মেশাচ্ছি, তার মানে জিনিসটা কি, অনেক দুধ আছে তার মধ্যে আমি অল্প অল্প একটু করে পানি মিশিয়ে আমি কিছু একটা বানাচ্ছি, তার মানে অনেক বেশি পরিমাণে কে আছে, কার মধ্যে মেশাচ্ছি, দুধের মধ্যে মেশাচ্ছি। কাকে মেশাচ্ছি? পানিকে মেশাচ্ছি। তাহলে পানি হচ্ছে আমার এখানে সলিড বা দ্রব, আর দুধ হচ্ছে আমাদের এখানে দ্রাবক বা সলভেন্ট। এখন তোমরা চিন্তা কর, আমি পানির মধ্যে দুধ মেশাচ্ছি, এই ঘটনাটা তাহলে কি হবে? উল্টা না? আমি এখন বলছি এতক্ষণ আমি দুধের মধ্যে পানি মেশাচ্ছিলাম, তো এখন আমি পানির মধ্যে দুধ মেশাচ্ছি, ওকে? হ্যাঁ, দুধের মধ্যে পানি মেশানো বাটপারি টাইপের হলো, পানির মধ্যে দুধ মেশানো কিন্তু ভালো কাজ, আমার লাগতেই পারে, আমার যে কোনো কিছু লাগতেই পারে। সো আমি যদি এখন বলি পানির মধ্যে আমি দুধ মেশাচ্ছি, তাহলে কিন্তু আমার এখানে দ্রব আর দ্রাবক এখন চেঞ্জ হয়ে গেছে। সো পরীক্ষার হলে একটু খেয়াল রেখেন এক্সাম্পল কি দিচ্ছে তার উপরে কিন্তু আমাদের হচ্ছে দ্রব আর দ্রাবক চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যে বলছি পানির মধ্যে দুধ মেশাচ্ছি, তাহলে জিনিসটা কি, পানি অনেক আছে তার মধ্যে আমি অল্প অল্প করে দুধ মেশাচ্ছি। সো হিয়ার মিল্ক উইল বি সলিউট বা দ্রবক, আর আমাদের পানিটা হচ্ছে সলভেন্ট বা হচ্ছে আমাদের দ্রাবক। বুঝছিস বাবুরা? সো এই জিনিসটা একটু খেয়াল রাখিস যে কার মধ্যে কারে মেশালাম আর কি করলাম, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যখন শরবত বানাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, আমরা যখন শরবত বানাচ্ছি তো তখন আমরা কি করছি, পানির মধ্যে লবণ দিচ্ছি বা পানির মধ্যে চিনি দিচ্ছি, ঠিক আছে? তো শরবতটা হচ্ছে আমার দ্রবক, শরবত যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের দ্রবক বা সলিউশন, পানিটা হচ্ছে আমার এখানে দ্রাবক বা সলভেন্ট, আর চিনি বা লবণ যাই দিচ্ছি সেটা হচ্ছে আমাদের দ্রবক, ঠিক আছে? কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখ, যখন আমি গাছে পানি দিচ্ছি তখন জিনিসটা কিন্তু অন্যরকম। তখন মাটির মধ্যে আমি পানি দিচ্ছি, তো মাটিটা সেখানে কাজ করবে একটা দ্রাবক হিসেবে, আর আমার পানিটা কাজ করবে একটা দ্রব হিসেবে, আর মিশ্রণ যেটা তৈরি হবে সেটা হবে আমাদের কাদা, ঠিক আছে? যে মিশ্রণটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের কাদা,
ওকে, তো এরকম ভাবে জিনিসগুলোকে চিন্তা করতে হবে, নতুন নতুন ভাবে জিনিসটা চিন্তা করতে হবে, বুঝছিস? তো চিন্তা যত বাড়াবো আমরা দেখবো আমাদের চারপাশে অনেক দ্রব আছে, অনেক দ্রাবক আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সিম্পল সিম্পল জিনিসগুলা। তো আমাদের রক্ত যেমন একটা দ্রাবক, এই ব্লাডের মধ্যে আছে অনেক আয়ন, অনেক মিনারেলস আছে, ওইগুলো হচ্ছে আমাদের দ্রবণ। তো বিভিন্ন রকম ভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে একটা দ্রবণ কতটা গাঢ় না পাতলা, দ্রবণটা কি লঘু নাকি হচ্ছে গাঢ়, এটা বোঝার জন্য এর ঘনমাত্রা বের করা হয়। তার মানে একটা দ্রবণ সে কতটা ঘন বা কতটা পাতলা এটা বোঝার জন্য আমরা যে রাশিটা ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলে থাকি ওই দ্রবণের ঘনমাত্রা, বা তাকে বলে থাকি তার শক্তি মাত্রা। ইংলিশে বলা হয়ে থাকে ওই সলিউশনের কনসেন্ট্রেশন বা সলিউশনের স্ট্রেংথ। তার মানে একটা দ্রবণ বা একটা সলিউশন কত গাঢ় বা কতটা হচ্ছে লঘু এটা বোঝানো হয় যে কোয়ান্টিটিটা দিয়ে বা যে রাশিটা দিয়ে, সেটাকে আমরা বলি দ্রবণের ঘনমাত্রা বা দ্রবণ বা সলিউশনের কনসেন্ট্রেশন, ঠিক আছে? তো আমরা এই দ্রবণের কনসেন্ট্রেশন নিয়ে আলোচনা করব এখন। তো চলেন আমরা এখন তাহলে পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করি। আসেন, তো ঘনমাত্রা কাকে বলে, ঘনমাত্রার ডেফিনিশনটা লেখেন সবাই, বাংলা ভার্সন ঘনমাত্রার ডেফিনিশনটা লেখেন। লেখেন ভাইয়া, কোন দ্রবণের একক আয়তনে দ্রবীভূত পরিমাণকে, কোন দ্রবণের একক আয়তনে, নীতি মাঝখান থেকে পালাই গেছে কেন, কোন দ্রবণের একক আয়তনে দ্রবীভূত পদার্থের পরিমাণকে, কোন দ্রবণের একক আয়তনে দ্রবীভূত পদার্থের পরিমাণকে তার ঘনমাত্রা বলা হয়। কোন দ্রবণের একক আয়তনে দ্রবীভূত পদার্থের পরিমাণকে তার ঘনমাত্রা বলা হয়, তার ঘনমাত্রা বলা হয়। ইংলিশ ভার্সন লেখেন, the amount of substance dissolved in per unit volume, the amount of substance dissolved in per unit volume of a solution, dissolved in per unit volume of a solution is called the concentration of that solution, is called the concentration of that solution. হবে হবে নভা, কান্নাকাটি করিস না। আচ্ছা, is called the concentration of that solution, ঠিক আছে? তো আশা করি আমরা দ্রবণের ঘনমাত্রা কাকে বলে বা কনসেন্ট্রেশন কাকে বলে সেই জিনিসটা বুঝতে পেরেছি এবং শিখেছি, ঠিক আছে? তো বাবুরা, আমরা আজকে আসলে এটা আরো সামনের দিকে যাব না, কথাটা ফুল নতুন টপিক রয়েছে, বেশ বড়সড় একটা টপিক রয়েছে। আমরা মোলারিটি নিয়ে একটা টপিক আছে, সেই মোলারিটি টপিকটা একদম নেক্সট ক্লাসের প্রথম থেকে শুরু করে বাকি অংশটুকু সম্পূর্ণ শেষ করব, ঠিক আছে? তো আজকে আমি মোলারিটি নিয়ে আলোচনা করব না, আজকে আমি বাকি অংশটুকু টানবো, আজকে আমি এই পর্যন্তই রাখবো। তো এখন হচ্ছে ভাইয়ারা যে বিষয়টা নিয়ে বলতেছি, আমাদের হচ্ছে ভাইয়া ক্লাস টাইমটা আমি চাচ্ছি ভাইয়া এই টাইমটাতেই রাখতে, কজ এই টাইমটাতে না রাখলে আসলে একটু প্রবলেম আছে। এখন আপনাদের দুইজনের মেবি একটু প্রবলেম আছে, আর আমি যে 9 জনের নাম্বার লিখছি 9 জনের সাথে কথা বলতে হবে যে তাদের কি প্রবলেম আছে, কি তাদের প্রবলেমের সলিউশন কি করা যায়। তো ভাইরা এই হচ্ছে আমাদের বিষয়টা, যে আশা করি আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এটা ছাড়া আসলে দিতে গেলে না ঘনমাত্রা মোলারিটি সিং না, ঠিক আছে? রাখেন ঘনমাত্রা মোলারিটি সিং না। তো যেটা বলতেছিলাম ভাইয়া, এই টাইমটা হলে আমাদের জন্য খুবই ভালো হয়। এছাড়া অন্যান্য টাইমগুলোতে আমি অফিসের সাথে কথা বলেছি, অন্যান্য সবগুলো টাইমে ভাইয়া গ্রুপে কিভাবে জয়েন করবো, আমার একটা নক দিয়ে আমি জয়েন করাই দেবো, ঠিক আছে? আমার অ্যাকাউন্টটা জিনিস সাদাত শাহরিয়ার, ওখানে নক দিয়ে আমি জয়েন করাই দিব। তো আপনাদের 2 জনের আর 3 জনের হয়তো একটু প্রবলেম আছে। হ্যাঁ, এখন এই প্রবলেমের সলিউশনটা আমি আসলে বলতে পারতেছি যে কিভাবে এটা সলভ করব। এখন একটু চেষ্টা করে দেখ ভাইয়া যে কোনোভাবে কি এটা মানে এটা আগানো পসিবল না। সমস্যাটা হচ্ছে এই সেন্সে 7টা পর্যন্ত, মানে 7টা 10 পর্যন্ত বলতে গেলে আমার 10 এর সাথে ক্লাস থাকে, ঠিক আছে? 7টা 10 পর্যন্ত আমার ফুল 10 এর সাথে ক্লাস থাকে। সো 10 এর ক্লাস শেষই হয় 7টা 10-এ, ওকে? তো 7টা 10-এ ক্লাস শেষ হলে তোদের ক্লাস হায়েস্ট শুরু করা যায় 7টা 15-তে, আর না হলে 7:30টার দিকে।
থেকে, যেটা আমি এখন শুরু করছি। ওকে, এছাড়া আসলে টাইম আর এরকম ভাবে রাখা নাই। ওকে, তো এটা হচ্ছে একটা প্রবলেমেটিক বিষয়। সো এখন এই সমস্যাটা একটু সলিউশন করতে হবে। আশা করি আজকে যারা জয়েন করেছেন এত বেশি প্রবলেম ফেস করবেন না, একটু ট্রাই করে দেখেন যে কোনোভাবে বাকি কোনো প্রবলেম থাকলে সেটা কোনোভাবে ম্যানেজ হয় কিনা। ওকে, যার ভাই প্রবলেম আছে তাদের সাথে আমি কালকে একটু কথা বলবো, অসুবিধা নেই, তাদের সাথে আমি পার্সোনালি কালকে কথা বলবো। আর আমাদের ক্লাসটা আমি চেষ্টা করবো এই টাইমে রাখার জন্য আপাতত। ওকে, এই টাইমে রাখলে কোনো ঝামেলা থাকে না, মাঝখানে কোনো সমস্যা থাকে না, আমরা পারফেক্টলি ক্লাসটা আগাতে পারবো। বুঝতে পেরেছেন? আর যার যার প্রবলেম আছে দেখি কালকে আপনাদের সাথে কথা বলে দেখি আসলে কি করা যায়, অফিসে একটু কথা বলে আপনাদেরকে জানাবো। ওকে, সো পরবর্তী কোনো নির্দেশনা না দিলে এই টাইমে আমাদের ক্লাসটা চলবে, এটার কোনো এক্সেপশন থাকবে না। ওকে, বাকি যারা আছে তাদেরকে একটু জানিয়ে দিন যে ক্লাস টাইম এরকমই থাকবে বা এই টাইমটাতেই আপাতত থাকবে। ওকে, পরবর্তী কোনো নোটিশ না যাওয়া পর্যন্ত। এসএমএস তো যায়, তাই না? সেই এসএমএসটা খেয়াল রাখেন, ইনশাআল্লাহ আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আলোচনার বিষয়বস্তু। নাফিজা আনজুম বল বিচ্ছি, ভাইয়া নীতি মাঝখানে কই পালাই গেছিলি? আচ্ছা বল ভাইয়া নাফিজা। ক্লাস মানে শনিবারের ক্লাসটা কি রবিবারে নেওয়া যায় না? রবিবারে 7:30টায়। রবিবারে ফুল কোচিং এ অফ থাকে ভাইয়া, তাইলে ঠিক মানে আছে? মঙ্গলবার রবিবারে ফুল কোচিং এর অফ ফ্রি থাকে। মঙ্গলবার আমার ভার্সিটি ক্লাস থাকে অনেকগুলা। মঙ্গল বৃহস্পতিবার আমার ভার্সিটির যত ক্লাস থাকে এই জিনিসগুলো করা লাগে। এই জন্য নিজের পড়াশোনা করতে গিয়ে মঙ্গলবার আমি কোনো ব্যাচ রাখি না, এটা হচ্ছে মেইন সমস্যা। বুঝতে পারছিস? বিকজ মঙ্গলবার আমার ভার্সিটিতে ভয়াবহ লেভেল প্যারা আছে। ঠিক আছে, আর ভাইয়া রাতে এই জন্য মানে মঙ্গলবার। সবাই তো এখন বাসায় থাকে রাতে, মানে 9টার পরে, মানে খালি শনিবারটা। রাত 9টার পর? হ্যাঁ, তো সবাই তো বাসায় থাকে আমার এখন। 9টার পরে কেউ কি পড়ে? 9টার পরে তো সবাই ঘুমায়। কে কি বলেন, সবাই দেখেন রাত 2টা 3টার পর ঘুমায়। দেখি তোদেরকে একটু আনমিউট হইতে দিই। আচ্ছা গেল। বিষয়টা হচ্ছে ভাইয়া 9টার পরে 9টার ভাই পরে সম্ভব পড়ে না। না, এই আমরা ভাই তো ভাই free 9টার থাকি। পরে না, 9টার পরে না। ভাইয়া 9টার পরে না ভাইয়া, জান বেড়ে যাবে। সেটাই, 9টার পরে দিলে ভাই মইরা যাবে। ঠিক আছে, তোর মতো এত স্ট্যামিনা নাই মানুষ জানে, বুঝছিস? এটা হচ্ছে একটা সমস্যার বিষয়। ভাইয়া সবাই তো এখন বাসায় থাকে, কেউ তো বাইরে যায় না। বাসায় থাকে, বিষয়টা হচ্ছে সারাদিন আপনি ক্লাস করে রাত আবার 2টার আরে দিকেও প্রবলেম নেই, স্যার, এই সারাদিন ক্লাস টাইমে করে। দিলে 9টার পরে দিলে এই ভালো টাইমে হয়। দিলে নিজে পড়তে পারবো না স্যার। ঠিক আছে, তো 9টার দিকে দিলে একটা সমস্যা হয়ে যায় না? এখন কি বলিস বাকিদের? তাইলে সকালে 9টার দিকে দিন, দিলে তোর সকালবেলা আচ্ছা, যে মর্নিং যার সমস্যা হবে সে তো রেকর্ডিংটা দেখতে পারবে, তাই রেকর্ডিং না? দেখলেও তো কোশ্চেন করা যায় না, যতই হোক। ওই যে ইনবক্সে কোশ্চেন করো। যতই হোক না, ক্লাস তো ক্লাসই, রেকর্ডিং আচ্ছা, সকালে হলে কি তোদের জন্য ভালো হয় বল? ভাই সকাল কয়টায় বলেন? সকালে ফিজিক্স আছে না? ফিজিক্স তো আছে 8:30টায়। ফিজিক্সের পরপরই বা ফিজিক্সের আগে? কয়টা পর্যন্ত? ফিজিক্সের আগে জীবনেও না ভাইয়া। ফিজিক্সের আগে কিভাবে সম্ভব? ফিজিক্সে ঘুম থাকে না, আপনি আমাদের ঘুমাই, সকাল তখন তো মাত্র 7টার ঘুমাইতে সময় যাই। আমাদের উঠাবেন। ভাইয়া সকালে না। সকালে ঘুমানোর ব্যাপার আছে ভাইয়া। আচ্ছা, 10টার দিকে ফিজিক্সের পরে ওই টাইমে কি সম্ভব? হ্যাঁ ভাইয়া, 10টার দিকে ফিজিক্সের পর ওইটা বেটার। হ্যাঁ ভাইয়া, 10টায় ঠিক আছে। কি ভাই এটাই দেন? এটাই দেন ভাইয়া, হ্যাঁ, এটাই বেটার দেন, হবে। এটাই দেন। তাহলে একটু আগে বাকিরা আগে একটু ছুটি কথা দিতে বল হবে ভাই। কিন্তু। বাকিরা একটু কথা বল বা একটু একবারে- আওয়াজ দে। বাকি ভাই, 10টা যার সমস্যা সে একটু আওয়াজ দে যে আমি যদি এই টাইমটা 10টায় দিই তাহলে বাকিদের কি একটু জিজ্ঞেস করি, কারণ অনেকে ক্লাস 11টা পর্যন্ত স্কুলের ক্লাস আছে ভাইয়া। এই যে একজন স্কুলের ক্লাস আছে আর তাহলে তো বাদ দিতে হবে 10টা। তাহলে 7:30টায়। কারণ অনেকের আমার জানা মতো অনেকেরই ও শনিবার হ্যাঁ হ্যাঁ, আমাদেরও তো স্কুলে ক্লাস আছে। আরে ওটা আমাদের আচ্ছা, শুনে তোর আমাদের স্কুলে- ক্লাস আছে নাকি কথা? হ্যাঁ, আমাদের ধর্ম ক্লাস আছে। আমাদের শুধু শনিবারে ভালো ধর্ম হয়েছে। দিচ্ছে, একদিন তো বাড়াই তোর দিচ্ছে। কারণে ওরে আমরা- জোস ক্লাস আরে গার্জিয়ানরা প্রেসার দেয় ক্লাস টিচারে। ওরে কিছু আল্লাহ, করার নাই। ধর্ম ক্লাস তো করে আরেকজন। জোস জোস, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। কিছু তাহলে তো করার নাই। 10টার দিকে টাইমটা হইলো না, এটা তো একটা ঝামেলার বিষয়। একসাথে দুইটা জুম মিটিং করা গেলে ভালো হতো। আমি ওইখানে প্রেজেন্ট থাইকা এইটাতে আমার আমি ফোনে class করা এ যায়। আমি একই সাথে দুইটা করতে পারবো। আমি কিভাবে? ডুয়েল হ্যাঁ ভাইয়া, এটা করলে Xiaomi বেটার তে হতো। আছে, Xiaomi তে করতে পারবো। তাহলে স্কুলেরটা জাস্ট আমি ওখানে অডিও ডিসকানেক্ট করে রেখে দিব আর এখানে ক্লাস। না ভাই, তোদেরটা হচ্ছে ধর্ম, আর আরো অনেকে আছে, অনেকের ক্লাস আছে। ঠিক আছে, আরেকজন যে বললো না তার তো এই টাইমে ক্লাস আছে। হ্যাঁ ঠিক আছে, স্কুলের ক্লাস হচ্ছে ইন পারসন, আমরা তো জয়েন করে অডিও ভিডিও অফ করে তারপর বসে থাকি।
হ্যাঁ ভাইয়া, স্কুলে ক্লাস কে করে? শুধু প্রেজেন্ট থাকার জন্যই করা। স্যার শুধু প্রেজেন্টের জন্য করি, নাহলে প্রমোশন হবে না। ও আচ্ছা, প্রেজেন্ট না দিলে আবার প্রমোশন হবে না, এই হচ্ছে সমস্যা। তাহলে ভাইয়া 10টার সময় যদি আমি ক্লাস দিই, আপনাদের কার প্রবলেম থাকবে একটু হাতটা তুলেন, আমি একটু দেখতে চাই। আপনি জাস্ট হ্যান্ড রেজ করেন, কারো যদি 10টার সময় প্রবলেম থাকে হ্যান্ড রেজ করেন। আর যদি হাত না তুলেন আমি ধরে নিব 10টার সময় আপনাদের কারো প্রবলেম নাই। সো ওই হিসাবে আমি চেষ্টা করব 10টার সময় দেওয়ার জন্য। এই ওয়ালিদ পিচ্চি, তোর কি প্রবলেম আছে 10টায় নাকি প্রবলেমে আছে? রাফসান, নীতি, আইশরা, কি প্রবলেম আছে তোদের? দেখি দেখি নীতি বল বল, তো তো না, আমি করা আছে সবাই আজকে। রাজ্জাক স্যারের ক্লাস আছে। এই রাজ্জাক 10টার স্যারের ক্লাস ক্লাস আছে? কিভাবে? শুক্র শনি রাজ্জাক স্যারের ক্লাস। রাজ্জাক স্যার আপনাকে পাইলে কাঁচা চিবায় খায়, ওটার সঙ্গে আমাকে কাঁচা চিবায় খায়। নীতি শুক্র শনি রাজ্জাক স্যারের ক্লাস কিভাবে? রাজ্জাক স্যার কি আচ্ছা extra ভাইয়া, class করায়? আপনারা আলোচনা করেন, আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাইয়া যা, যা, 11টায় সমস্যা দেওয়া নেই। যায় না? খাইরে যা, মজা যা। লাগছে আমার। আমি পাগল হয়ে যাবো কালকে। ভাইয়া 11টায় দেওয়া যায় না? কয়টায়? 11টায়। 11টা তো কেমন খাপছাড়া টাইপ হয় না? শুক্রবার দিন নামাজ থাকে। না 11টা না, নাসিয়া ভাইয়া। ওই নীতি চুপ। ভাইয়া বলো, নীতি থাক। এই কি জানি বলে? এই নাফিজা, নীতি কি কথা বলতে চাইছিল একটু বলতো, আমি নীতির কথা বুঝি না এখন, বল। ভাইয়া কার আপনি ক্লাস আছে? 10টায় ক্লাস নেবেন, কিন্তু কোন কোন বার ক্লাস নেবেন? নিলে তো শুক্র শনি, অন্য কোনো। তাহলে তো প্রবলেম নাই, শুক্র শনি তো আমাদের স্কুলের ক্লাসই থাকে না। তো রাজ্জাক স্যার, নাসরিনগর ক্লাস তো দূরের কথা, কোনো স্কুলের ক্লাসই থাকে না। আচ্ছা ঠিক আছে, এখন অহনার বিষয়টা দেখি। অহনা কি বলছিস? আচ্ছা ঠিক আছে, গেল কিছু না। রৌফ মুবিন কি বলবি ভাইয়া, বল তুই। ভাই আমিও কিছু, আমাদের শনিবারে ক্লাস থাকে, তো সেই দিন আমাদের আপনাদের ক্লাস আছে। আচ্ছা, আপনাদের শনিবারে ক্লাস থাকে ওই টাইমটাতে? ভাইয়া আমারও শনিবারে ক্লাস আছে। আচ্ছা, নোভারও শনিবারে ক্লাস আছে, তাহলে তো সমস্যা। মণিপুরের শনিবারে ক্লাস থাকে, কারণ মণিপুর ছুটি দেয় না, এটা আগেই জানতাম যে মণিপুর ছুটি দিবে না, এই হচ্ছে সমস্যা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপাতত এই ডিসিশনটা আমরা রাখি। আমি বাকিদের সাথেও কথা বলি, আমরা যদি এই দিনগুলোতে না পাই, আমি হয়তো চেঞ্জ করার চেষ্টা করবো, অন্য কোনো দিনে দেয়। ঠিক আছে, অন্য কোনো দিন সন্ধ্যা বা সবার সাথে আলোচনা করি, আমরা কোনো একটা টাইম দিব, ঠিক আছে, যাতে সবার জন্য জিনিসটা বেনিফিটেড হয়। আমি কি বললেন ভাই? শুনি নাই, প্লিজ একটু জোরে বলেন। সবার সাথে কথা বলি, আমরা এরকম একটা টাইম দিব যাতে কারোরই কোনো কনফ্লিকশন না থাকে, কারোরই কোনো কিছুতে কনফ্লিক্ট হয়ে কোনো কিছু ছাড়া না লাগে বা বাদ দেওয়া না লাগে। আমি এই জিনিসটা চেষ্টা করব। তো এই উইকের মধ্যে আমি তাদেরকে ডিসিশন জানাবো, যদি আনলেস কোনো মেসেজ না যায় তাহলে এই টাইমে ক্লাস থাকবে। আর যদি ক্লাস টাইম আপডেট হয় সবার সাথে কথা বলার পর, সেটাও আমি এসএমএস করে জানিয়ে দিব। সবাই ভালো থাকিস ভাইয়া। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।